থ্যাঙ্কস তোমার বন্ধুকে দাও তোমার আব্বুর জীবন বাঁচানোর জন্য। আর তোমার বন্ধুর সাথে দেখা করতে পারো এখন, কিন্তু রুমে গিয়ে বেশি কথা বলা নিষিদ্ধ। তোমার আব্বু শুয়ে আছে আর আমি গেলাম। আচ্ছা ডাক্তার সাহেব। তারপর ডাক্তার সাহেব চলে গেল আর শিমলা তার আম্মুকে বলল, আম্মু, আমি তোমাকে বলেছিলাম আমি একজনকে ভালোবাসি। মামনি বলেছিলি। আম্মু, হোসেনকে আমি ভালোবাসি। ছেলেটা খুবই ভালো, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোর আব্বুকে বাঁচালো। মামনি, ভিতরে চল, তোর আব্বুকে দেখতে মন চাচ্ছে। আচ্ছা আম্মু, চলো। তারপর শিমলা আর তার আম্মু রুমে ঢুকে দেখলো শিমলার আব্বু কত সুন্দর করে শুয়ে আছে। তার আম্মু শিমলাকে বলল, মামনি, তুই হোসেনের বেডে যা, আমি তোর আব্বুর কাছে যাচ্ছি। আচ্ছা আম্মু, আমি আমার বাবুটার বুকে মাথা দিয়ে ঘুমাই। আচ্ছা যাও, তোমার বাবুর বুকে মাথা রেখে ঘুমাও। আচ্ছা আম্মু। তারপর শিমলা হোসেনের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে আমি ঘুমিয়ে আছি। আমি বুকে ভারী কিছু অনুভব করলাম। দেখলাম শিমলা আমার বুকে ঘুমিয়ে রয়েছে। ঘুমন্ত অবস্থায় তাকে অসম্ভব সুন্দর লাগছে। কবি বলেছিল, যে নারী ঘুমন্ত অবস্থায় তার চেহারা সুন্দর থাকে সে নারী প্রকৃত সুন্দরী নারী। তার মুখের চুল সরিয়ে দিলাম। এসব ভাবতে ভাবতে শিমলা কখন জায়গা পেয়েছে আমি নিজেই বুঝতে পারিনি। শিমলা আমার বুকে শুয়ে থেকে আমার নাক টেনে বলল, কেমন আছিস এখন? আল্লাহর রহমতে ভালো আছি। টাকা এনেছিস তুই? মেনেছি। শিমলা, এই রুমে একজন লোক ভর্তি আছে, ডাক্তারকে জিজ্ঞেস করতো ওই লোকের পরিবার কোনো লোক কি এসেছে? রে, এসেছে। যে লোকটাকে তুই বাঁচিয়েছিস সে হচ্ছে আমার আব্বু। ও, তোর আব্বু এটা? হ্যাঁ পাগলি, কাঁদছিস কেন? আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। চল তোর আব্বুর কাছে যাই। প্লিজ তুই কান্না করিস না, তোর আব্বু আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। দোয়া কর আমার আব্বু যেন তাড়াতাড়ি সুস্থ হয়। চল যাই তোর আব্বুর কাছে। আমি বেড থেকে উঠে শিমলার আব্বুর বেডে গেলাম। দেখলাম একজন মহিলা বসে আছে। আমি বুঝতে পারলাম ওইটা শিমলার আম্মু। তাই আমি শিমলার আম্মুকে বললাম, আন্টি কেমন আছেন? আমি ভালো আছি বাবা, তুমি না থাকলে আজ আমার স্বামী বাঁচতো না। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আন্টি, মানুষ তো মানুষেরই জন্য। তাও বাবা, তুমি আমার স্বামীর জীবন বাঁচিয়েছো। আম্মু, হয়েছে। আম্মু, আব্বু সেন্স ফিরেছে। না মা, আর কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। শিমলা, আমি বাসায় গেলাম, তুই তোর আব্বুর কাছে থাক। ওই, তুই কোথায় যাবি? আরে শিমলা, রাগ করিস কেন? আমি বাসায় যাই, তোর তোর আম্মুর সাথে এখানে থাক। তোর কোথাও যাওয়া নেই, তুই আমার সাথে এখানে থাকবি। আচ্ছা, তোর কথাই শুনবো। মনে মনে মাঝে শিমলার রাগ দেখে আমি নিজেই ভয় পেয়ে যাই। বাবা, তুমি এখানেই থাকো। আর দাঁড়িয়ে আছো কেন? চেয়ারে বসে পড়ো। আচ্ছা আন্টি, ওই শিমলা তুইও বস। ওকে বাবু। তারপর আমি আর শিমলা বসে পড়লাম। আমার একটু মাথা ঘুরছে। কিছুক্ষণ বসে থেকে আমি শিমলা আর শিমলার আম্মু কিছুক্ষণ গল্প করলাম। কিছুক্ষণ পর আঙ্কেল সেন্স ফিরে আসলো। তা দেখে শিমলা তার আম্মুকে বলল, আম্মু দেখো, আব্বু সেন্স ফিরেছে। তোর আব্বু সেন্স ফিরেছে। তারপর আমি শিমলা আর শিমলার আম্মুর সাথে দিকে তাকালো। শিমলার আম্মু বলল, কেমন আছো তুমি? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আব্বু কেমন আছো? আমি ভালো আছি মামনি। আব্বু, তোমার এই অবস্থা কিভাবে হলো? মামনি, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু গোন্ডা এসে আমাকে এলোপাতারি ভাবে মেরে রাস্তায় ফেলে গেল। আব্বু, তোমার সাথে কি কারো শত্রুতা আছে? আমিও তো কিছু জানি না মামনি, কার সাথে আমার শত্রুতা আছে। ওই শিমলা, এখন তুই চুপ থাক, পরে কথা বলিস। আঙ্কেল অসুস্থ, আগে সুস্থ হোক, পরে কথা বলিস। আচ্ছা ঠিক আছে। না বিলা, এই ছেলেটা কি? এই ছেলের নাম হোসেন, শিমলার বন্ধু, আর তোমাকে রক্ত দিয়ে হোসেন বাঁচাইছে। অসংখ্য ধন্যবাদ বাবা, তুমি আমার জীবন বাঁচানোর জন্য। আঙ্কেল কি বলছেন? মানুষ তো মানুষের জন্য। কারোর যদি সমস্যা হয় সেটা দায়িত্ব তো আমাদেরই। তাও আবার ধন্যবাদ। তোমাকে কয়েকদিন আগে আমি হোসেনের কথা বলছিলাম, শিমলা তাকে ভালোবাসে। সে কে জানো? কি আমার জামাই বলো? এই ছেলেই হচ্ছে তোমার জামাই আর শিমলার ভালোবাসা। হোসেন, তুমি কিন্তু আমার মেয়েকে দেখে রাখবা। আচ্ছা আঙ্কেল। আর শোনো, তোমাদের পড়ালেখা শেষ হলে তোমরা দুজনকে বিয়ে দিয়ে দিব। আচ্ছা আব্বু। এইভাবে কথা বলতে বলতে সময় কেটে গেল। তারপর শিমলার আব্বু সুস্থ হতে হতে সময় চলে গেল। আমিও সুস্থ হয়ে উঠলাম। শিমলা এই কয়দিনে আমাকে একা ছাড়েনি, সবসময় আমার যত্ন নিয়েছে। আমাদের বাসায় এসে আম্মুর সাথে প্রতিদিন কথা বলেছি। শ্রাবণ এসেছে 2 দিন আগে, তাকে সবকিছু বলেছি আমি। আজকে আমি ঘুম থেকে উঠলাম সকালে। আজকে আম্মুকে খুব মনে পড়ছে, আম্মুর সাথে দেখা করতে মন চাচ্ছে। শ্রাবণ ঘুম থেকে উঠে আমাকে চিন্তিত দেখে বলল, কি হলো দোস্ত, কি নিয়ে ভাবছিস? চুপ করে ভাবতেছি। শ্রাবণ আমাকে ধাক্কা দিল। আমি বাস্তবে ফিরলাম। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে বন্ধু, ধাক্কা দিলি কেন? ওই তুই কি ভাবছিস? ও বন্ধু, আমার সাথে দেখা করতে খুব মন চাচ্ছে।
তাহলে তুই যা, গিয়ে আম্মুর সাথে দেখা করে আয়। তাই ভাবতেছি আজকে আম্মুর সাথে দেখা করতে যাব। যা, আর 5 দিন পর তো স্কুল খুলবে। আচ্ছা বন্ধু। তারপর এইভাবে কথা বলতে বলতে কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল। বিছানায় রাখা ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা নিয়ে দেখলাম শিমলা ফোন দিছে, তাই আমি কলটা রিসিভ করলাম। শিমলা আমাকে বলল, ওই, ঘুম থেকে উঠেছিস? ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠলাম। শোন, আমি বাসা থেকে বের হয়েছি, তোর বাসায় যাচ্ছি আমার আম্মুর হাতের বানানোর খাবার নিয়ে। আচ্ছা আয়, তোর আম্মুর হাতের খাবার খাওয়াবো। আচ্ছা যাচ্ছি, আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আচ্ছা আয়। শিমলার ফোন রেখে দিলাম। শ্রাবণ আমাকে বলল, কি বললো শিমলা? শিমলা তার আম্মুর হাতের খাবার আনতেছে আমাকে খাওয়ানোর জন্য। একটু দেশ, আমিও খাবো। আচ্ছা দিব নেলে। এইভাবে কথা বলতে বলতে 5 মিনিট অতিবাহিত হয়ে গেল। বাসে কলিং বেলের শব্দ বেজে উঠলো। আমি বুঝতে পারলাম শিমলা এসেছে, তাই আমি গিয়ে দরজা খুলে দেখলাম শিমলার হাতে খাবারের বাটি। শিমলা ভিতরে আসলো, দরজা বন্ধ করে দিলাম। আমি শিমলাকে বললাম, শিমলা তুই বস, আমি দাঁত ব্রাশ করে আসি। আচ্ছা ঠিক আছে, যা। তারপর আমি আর শ্রাবণ ফ্রেশ হতে আসলাম, দাঁত ব্রাশ করলাম, ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। শিমলা বসে আছে, তাই আমি শিমলার পাশে বসে পড়লাম। আমি শিমলাকে বললাম, শিমলা দে, খুব ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি কিন্তু তোকে তুলে খাওয়াবো। আচ্ছা সোনা পাখি, নিজের হাতে তুলে খাওয়া। শিমলা আমাকে নিজের হাতে তোর আম্মুর হাতের রান্না আমাকে খাওয়ালো। খাওয়ার পর শিমলা হাত ধুতে গেল, আর শ্রাবণের জন্য খাবার রাখলাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত খাবার খা। আচ্ছা ঠিক আছে, খাইতেছি। শ্রাবণ খাইতে শুরু করলো। শিমলা হাত ধুইয়ে আমার কাছে আসলো, এসে পাশে বসলো। আমি মনে মনে ভাবতেছি শিমলাকে বলি আমি আম্মুর সাথে দেখা করতে যাব, যেই ভাবা সেই কাজ। আমি শিমলাকে বললাম, সোনা পাখি, আমি তোকে একটা কথা বলবো। আচ্ছা বলো বাবু। অনেকদিন ধরে আম্মুর সাথে দেখা করা হয়নি, মন চাচ্ছে আম্মুর সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, আম্মুর সাথে দেখা করতে যাবি, বাধা দিব না, যা দেখা কর, কিন্তু তাড়াতাড়ি আসবি জান। আচ্ছা ঠিক আছে সোনা পাখি। হুম। আমি খুশিতে শিমলাকে জড়িয়ে ধরলাম, শিমলাও আমাকে জড়িয়ে ধরলো। শ্রাবণ এটা দেখে বলল, ওই হারামি, তোরাই আমার সামনে একে অপরকে জড়িয়ে ধরছিস। শিমলা লজ্জায় আমাকে ছেড়ে দিল। আমি শ্রাবণকে বললাম, ওই তোর মুখকে বন্ধ থাকে না, একটু জড়িয়ে ধরতে চাইলাম, ধর, তাও হতে দিলে না তুই। শিমলা দেখছো এই হারামি জীবনে ভালো হবে না। কি আর করার, জড়িয়ে ধরতে পারলাম না। এভাবে কিছুক্ষণ গল্পগুজব করে আমি আর শিমলাকে বললাম, সোনা পাখি আমি গিয়ে রেডি হয়ে আসি, তুমি থাকো। আচ্ছা ওকে। তারপর আমি রেডি হতে গেলাম। কিছুক্ষণের মধ্যে কাপড় পরে রেডি হয়ে আসলাম। এসে আমি শিমলাকে বললাম, সোনা পাখি চলো, বাস আসার সময় হয়ে আসতেছে। চলো, তোমাকে এগিয়ে দিয়ে বাসায় যাব, আর পৌঁছে গেলে আমাকে ফোন দিবা কিন্তু। আচ্ছা ঠিক আছে। আর শ্রাবণ তুইও চল। আচ্ছা ঠিক আছে, চল। সবকিছু রেডি করে আমি শিমলা আর শ্রাবণ বাসা থেকে বের হলাম। কাউন্টারের উদ্দেশ্যে রিক্সা নিলাম। আমি আর শিমলা একটাই, আর শ্রাবণ আর একটাই উঠলো। রিক্সায় চড়ে 20 মিনিটের মধ্যে চলে আসলাম কাউন্টারে। রিক্সা ভাড়া মিটিয়ে কাউন্টারের বেঞ্চে আমি শিমলা শ্রাবণ বসে পড়লাম। বাস আসার জন্য অপেক্ষা করতে থাকলাম। আমি শিমলাকে বললাম, সোনা পাখি হাত দাও তো। কি জন্য? তোমার হাত ধরতে মন চাচ্ছে। ও। শিমলা হাত এগিয়ে দিল। আমি পকেট থেকে রিং বের করলাম, শিমলার আঙ্গুলে রিং পরিয়ে দিলাম। এইটা অনেক আগে কিনে রাখছি। শিমলা হাতে রিং পরিয়ে দেওয়ার পর শিমলা আমাকে বলল, ওয়াও, অনেক সুন্দর আংটি। তোমার জন্যই আমি কিনে রাখছিলাম সোনা পাখি। ও তাই? এভাবে কিছুক্ষণ আমি শিমলা আর শ্রাবণ গল্প করলাম। কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসলো। আমার যাওয়ার সময়ও হয়ে আসছে। আমি শিমলাকে বললাম, সোনা পাখি আমি তাহলে গেলাম, বাস এসেছে, আর মন খারাপ করে থাকবে না, আমাকে ফোন দিবি। আচ্ছা ঠিক আছে। শ্রাবণ আমি তাহলে গেলাম, আর আমার সোনা পাখিকে দেখে রাখবি। আচ্ছা ঠিক আছে দোস্ত, শিমলাকে দেখে রাখবো। আর শোন, বাসায় গেলে ফোন দিবি। ওকে। তারপর আমি শিমলাকে আর শ্রাবণকে বিদায় জানিয়ে বাসে উঠে পড়লাম। আমি বাসে বসে থেকে শিমলার আর আমার তোলার ছবি দেখছি, মনটা ভরে গেল। দীর্ঘ 7 ঘন্টা পর বাসায় পৌঁছে গেলাম। আমি বাস থেকে নেমে রিক্সায় চড়ে বাসার উদ্দেশ্যে গেলাম। এখনো রাত হয়ে গেছে, এখন পর্যন্ত আম্মুকে ফোন দেয়নি, কারণ আম্মুকে সারপ্রাইজ দিব। 20 মিনিট পর বাসায় চলে আসলাম। আম্মু আপু তো বাসায় আছে, তাই গেট লাগানো। বাসার সামনে দাঁড়িয়ে থেকে আমি পকেট থেকে মোবাইল বের করে আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ কল হওয়ার পর আম্মু কল রিসিভ করলো। আমি আম্মুকে বললাম, আসসালামু আলাইকুম আম্মু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? আমি ভালো আছি আম্মু, তুমি এখন কি করো? এই তো আমি বসে আছি তোর আপুর সাথে। ও আচ্ছা, পরে কথা বলবো। আম্মুকে কথা বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিলাম।
আমি কলিং বেলে হাত দিয়ে 2বার কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল। দেখলাম আপু দরজা খুলে দিয়েছে। আমাকে দেখে আপু অবাক চোখে তাকিয়ে আছে। আমি আপুকে বললাম, ওই পেতনি, আমার দিকে হা করে তাকিয়ে আছিস কেন? আপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর আপু আমাকে বলল, ওই হাদারাম, তুই আসবি আমাকে বললি না কেন? আর আম্মুকে তো ফোন দিলি, আম্মুকে বললি না কেন বাহিরে দাঁড়িয়ে আছিস? বললে তো আগেই বলতাম, সারপ্রাইজ তো দিব, তাই বলিনি। হইছে, এখন ভিতরে চল, আম্মু তোকে দেখে খুব খুশি হবে। আর শোন, তুই আগে গিয়ে আমার চোখে হাত দিয়ে রাখবি, আমাকে যেন না দেখতে পারে। আচ্ছা ঠিক আছে, চল। তারপর আমি বাসার ভিতরে ঢুকে সোফায় ব্যাগ রেখে আপুর সাথে আম্মুর রুমে গেলাম। আমি লুকিয়ে পড়লাম আর আপু আমার প্ল্যান মোতাবেক কাজ করলো। আপু আম্মুর পাশে বসলো। আম্মু তা দেখে আপুকে বলল, মামনি, বাইরে কলিং বেল বাজলো, কে আসছিল? কেউ আসেনি আম্মু, এমনি বেজে উঠেছে মনে হয়। ও, আম্মু তুমি চোখ বন্ধ করো, একটা জিনিস তোমাকে সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ দিবি মামনি? তাই চোখ বন্ধ করতে হবে? তুমি চোখ বন্ধ কর প্লিজ। আর কি দিব তুমি তো জানতেই পারবা। ঠিক আছে মামনি, চোখ বন্ধ করতেছি। তারপর আম্মু চোখ বন্ধ করলো। আপু আম্মুর চোখে হাত দিয়ে ধরে থাকলো। আপু আমাকে ইশারা করলো আসতে, তাই আমি আম্মুর সামনে গেলাম। আম্মুর চোখ এখনো ঢেকে রাখা হয়েছে। আপু আম্মুকে বলল, আম্মু আমি তোমার সারপ্রাইজ এনেছি, এখন চোখ থেকে হাত সরাচ্ছি। আচ্ছা ঠিক আছে মামনি। তারপর আপু আম্মুর চোখ থেকে হাত সরালো। আম্মু চোখ খুলেই আমার দিকে অবাক চোখে আমার দিকে তাকালো। আমি আম্মুকে বললাম, আম্মু এইভাবে হা করে কি দেখতেছ? আম্মু বিছানা থেকে উঠেই আমাকে জড়িয়ে ধরলো আর নাকে মুখে কপালে চুমু খেয়ে আমাকে বলল, আব্বু তুই এসেছিস? এসেছি। তুই আমাকে তখন ফোন দিলি, তখন বললি না কেন? তোমাকে সারপ্রাইজ দিব তাই আমি তোমাকে বলিনি। বললে কি হতো? হইছে, কথা বলা শেষ, এখন আমার এই পিচ্চি ভাইটাকে খেতে দাও, অনেক দূর থেকে জার্নি করে আসলো। আচ্ছা দিচ্ছি তোর পিচ্চি ভাইকে খেতে। পিচ্চি ভাই আমার, তুই যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। ওই তুই আমাকে পিচ্চি বললি কেন? পিচ্চিকে পিচ্চি বলবো না তো কি বলবো, আর গিয়ে ফ্রেশ হয়ে আয়। যাইতেছি। তারপর আমি আম্মুর রুম থেকে বের হয়ে আমার নিজের রুমে চলে আসলাম এবং ফ্রেশ হতে গেলাম। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে আসলাম। এসে বিছানায় গা এলিয়ে দিলাম, কিন্তু কারো একজনের সহ্য হলো না। আপু রুমে এসে আমাকে বলল, এই পিচ্চি চল, আম্মু খেতে ডাকছে। ওই আমি পিচ্চি হলে তুই পেতনি? পেতনিটাও ঘাড় মটকাতে পারবে, আর পিচ্চিরা কিছুই করতে পারবে না। চল। তারপর আমি আর আপু নিচে গেলাম খেতে। টেবিলে বসে পড়লাম, দেখলাম আব্বু বসে আছে। আমি আব্বুকে বললাম, আব্বু কেমন আছো? আমি ভালো আছি বাবা। তোমাদের কলেজে কেমন চলতেছে? ভালোই চলতেছে আব্বু। আম্মু এই পিচ্চিটাকে খেতে দাও, আর তুমি পিচ্চিটাকে তুলে খাও। আচ্ছা তুলে খাওয়াচ্ছি আমার পিচ্চি বাবুটাকে। আচ্ছা দাও। আম্মু নিজের হাতে তুলে খাওয়ালো। খাওয়া শেষ করে আমি আম্মুকে বললাম, আম্মু আমি গেলাম ঘুমাতে, খুব ঘুম ধরতেছে। আচ্ছা ঠিক আছে আবু, যাও ঘুমাতে। আচ্ছা, আর এই পেতনি তুই থাক, গেলাম। পিচ্চি ভাই যাও ঘুমাতে। আচ্ছা। তারপর আমি ঘুমাতে আসলাম। রুমে মনে পড়ে গেল শিমলাকে আর শ্রাবণকে ফোন দিয়ে জানানো হয়নি, তাই আমি প্রথমে শ্রাবণকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর শ্রাবণ কল রিসিভ করলো। আমি শ্রাবণকে বললাম, দোস্ত বাসায় এসেছি অনেকক্ষণ আগে। আচ্ছা ঠিক আছে, শিমলাকে ফোন দিয়ে জানিস। এখনো জানানো হয়নি, তোর সাথে কিছুক্ষণ কথা বলে শিমলাকে ফোন দিয়ে জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। এইভাবে কিছুক্ষণ শ্রাবণের সাথে কথা বলে ফোন রেখে দিলাম। মোবাইলে শিমলার নাম্বারে ফোন দিলাম। কল ঢুকতেই ফোন রিসিভ করলো। মনে হয় ফোনের কাছেই বসেছিল। আমি শিমলাকে বললাম, সোনা পাখি কেমন আছো? আমি ভালো আছি, বাসায় পৌঁছে গেছে জানো? কিছুক্ষণ আগেই আসলাম। সোনা পাখি খাওয়া দাওয়া করেছো? কিছুক্ষণ আগে খাবার খেলাম, তুমি খেয়েছো? খেয়েছি। সোনা তুমি এখন কি করতেছো? এই তো বসে থেকে তোমার ফোনের অপেক্ষা করতেছি। তুমি এখন কি করছো? ও, আমি এখন শুয়ে আছি, ঘুমাবো। খুব ঘুম হতেছে সোনা। আচ্ছা ঠিক আছে, জানো তুমি এখন ঘুমাও, কালকে কথা হবে। আমারও ঘুম ধরেছে, আমিও ঘুম পারি। আচ্ছা ঠিক আছে সোনা, তুমি এখন ঘুমাও। কিছুক্ষণ কথা বলে আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে গেল 2 দিন। আপু আমুর সাথে গল্প মজা করে দিন পার করলাম। শিমলার সাথে প্রতিদিনই কথা হয়, আর 2 দিন পর ঢাকায় চলে যাব। আজকে সকালে উঠে নামাজ পড়ে বাসায় আসলাম। আম্মু আপুর সাথে কথা বলে রুমে চলে আসলাম। আব্বু সকালে অফিসে চলে গেছে। আমি হাতে মোবাইল নিয়ে দেখলাম শিমলা ফোন দিয়েছে। মোবাইল সাইলেন্ট করা ছিল, তাই ফোনের শব্দ পাইনি। আম্মু পেলে সমস্যা ছিল, কিন্তু আপু পেলে তো পুরোই সমস্যা ছিল। বাবা পরজোর বেঁচে গেলাম। আমি ফোন নিয়ে শিমলাকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর শিমলা কল রিসিভ করলো। আমি শিমলাকে বললাম, কেমন আছো সোনা পাখি?
আমি ভালো আছি জানু। তুমি এখন কি করো? মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম। আর তুমি কি করো? আমি কেবল ঘুম থেকে উঠলাম, উঠে নামাজ পড়লাম। ঘুম থেকে জাগা পেতে একটু দেরি হয়েছে। ও, তোমার আম্মু কি করতেছে? এই তো আম্মু নাস্তা তৈরি করতেছে। ও, এইভাবে কথা বলতে বলতে 20 মিনিট পার হয়ে গেল। কথা বলতেছি, কারো একজনের সহ্য হলো না। আপু আমাকে এসে বলতেছে, ভাই কার সাথে কথা বলতেছিস? চমকে উঠলাম। এই রে, আপু মনে হয় সব শুনে ফেলেছে। মনে মনে ভাবতেছি স্বাভাবিক হয়ে, আরে না, বন্ধুর সাথে কথা বলতেছি। ওই মিথ্যা বলতেছিস কেন? কার সাথে কথা বলতেছিস? ফোন দে দেখি। আরে কারোর সাথে নয় আপু। এই রে, মনে হয় ধরা পড়েই গেলাম। আপু মোবাইল আমার কাছ থেকে জোর করে মোবাইল কেড়ে নিয়ে দেখতে লাগলো। আমি তো শেষ। আপু মোবাইল দেখতে লাগলো। আমি আপুকে বললাম, আরে আপু মোবাইল দিয়ে না, কিছুই নাই মোবাইলে। দেখতে পাচ্ছি শিমলা সোনা লেখা আছে, এটাকে ভালো করে বল। আরো কিছু নয়, ও আমার বান্ধবী। তুই কি আমাকে বোকা পেয়েছিস? তুই এই মেয়েকে ভালোবাসিস? কে এই মেয়ে বল না, না হলে আম্মুকে বলে দিব। বললে বল, আমি শিমলাকে ভালোবাসি। আর আম্মু জানেই আমার আর শিমলার ব্যাপারে। আমি জানি তো শিমলার ফটো দেখা কেমন মেয়ের সাথে প্রেম করিস। আচ্ছা মোবাইল দে, কি আর করার, তোকে তো এখন দেখাতেই হবে। তারপর আমি আমার আর শিমলার তোলা পিক দেখালাম। পিক দেখে আপু বলল, ওয়াও, ভাবির চেয়ার তো সে সুন্দর। ভাইয়ের পছন্দ আছে বলতে হয়। পছন্দ তো থাকতেই হবেই। একদিন শিমলা ভাবির সাথে দেখা করাস। আচ্ছা, এইভাবে আপুর সাথে কিছুক্ষণ কথা বললাম। সারাদিন এইভাবে কেটে গেল। আম্মু আপুর সাথে গল্প করতে আর শিমলাকে আপুর ব্যাপারে জানিয়ে দিলাম। সে জানতে পেরেছে আমাদের দুইজনের বিষয়ে, আর আম্মু তো আগেই জানিয়ে দিয়েছে আব্বুকে। এভাবে আরো 2 দিন কেটে গেল। আম্মু আপুর সাথে গল্প গুজব করে শিমলার সাথে কথা হয়, শ্রাবণের সাথেও আমারও কথা হয়। আজকে ঢাকায় যাব, তাই সকাল সকাল রেডি হলাম। হয়ে আম্মু আপু আর আব্বুর সাথে কথা বলে বাসে উঠলাম। বাস ছাড়লো দীর্ঘ 7 ঘন্টা পর আমি ঢাকায় চলে আসলাম। বাস থেকে নেমে দেখলাম মোবাইল, সময় দেখলাম রাত 7টা বাজে। আমি রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে গেলাম। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাসায় আসলাম। এসে কলিং বেল চাপলাম। কিছুক্ষণ পর শ্রাবণ এসে দরজা খুলে দিল। আমাকে দেখেই বলল, দোস্ত এসেছিস? ফোন দিলি না কেন? নিতে যেতাম। সমস্যা নাই, খাবার রান্না করেছিস? রান্না করছি। তাড়াতাড়ি ভিতরে আয় আর ফ্রেশ হয়ে আয়। চল। তারপর আমি বাসার ভিতরে ঢুকলাম। রুমে গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হতে গেলাম। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলাম। শ্রাবণ আর আমি খাবার শেষ করলাম। আমি আর শ্রাবণ কিছুক্ষণ গল্প করে রুমে আসলাম ঘুমাতে। বিছানায় গা এলিয়ে দিলাম। এই রে, মনে পড়ে গেল শিমলাকে ফোন দেওয়া হয়নি। সকালে ফোন দিয়েছিল, ধরতে পারিনি। আর মোবাইল চার্জ ছিল না। তাড়াতাড়ি পকেট থেকে মোবাইল বের করে আমি শিমলাকে কল দিলাম। দেওয়ার সাথেই কল রিসিভ করলো। আমি শিমলাকে বললাম, সোনা তুমি কেমন আছো? তোমাকে আজকে ফোন দিতে পারিনি, প্লিজ রাগ করো না। আমি তোমার সাথে কথা বলবো না। প্লিজ সোনা, আমার ভুল হয়ে গেছে। আজকে আমি বাসা থেকে আসলাম ঢাকায়, প্লিজ রাগ করো না। তুমি আসলেও তোমার সাথে কোনো কথা নাই। তোমার ফোনের জন্য আমি আজকে সারা দিন অপেক্ষা করেছি, আর তুমি আমাকে ফোন দেওয়ার প্রয়োজন মনে করোনি। প্লিজ তুমি কিছু মনে করো না, আর এই ভুল কোনো দিন হবে না, প্লিজ মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, এই ভুল আর কোনোদিন যেন না হয়, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে সোনা, আর প্লিজ কান্না করো না, এবার তুমি হাসো। আচ্ছা ঠিক আছে। এইভাবে 1 ঘন্টা কথা বললাম। কথা বলে ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এইভাবে 1.5 বছর কেটে গেল। শিমলার সাথে ঘুরে বেড়ানো, পড়ালেখা করা। আমাদের 4 জনের উপর কেউ কলেজে ভালো রেজাল্ট করতে পারেনি। স্যারদের কাছে আমরা 4 জনই পড়ালেখার দিক দিয়ে টপে আছি। রেজাল্টের দিক দিয়ে আমুর আপুর আব্বুর সাথে কথা বলা, মাঝে মধ্যে বাসায় গিয়ে আম্মু আপু আব্বুর সাথে দেখা করে আসি। এইভাবে আমাদের ইন্টার সেকেন্ড ইয়ার, আমি শিমলার, শ্রাবণের আর রোমার ভালোভাবে ফাইনাল পরীক্ষা দিলাম। শিমলার সাথে আমার পরীক্ষার পর ঘুরে বেড়ানো সুখে দিন কাটছিল। কিন্তু বাংলায় একটা প্রবাদ, সুখের পর দুঃখও আছে। আমাদের ক্ষেত্রেও তাই ঘটলো। দিনটা ছিল পরীক্ষা দেওয়ার 15 দিনের পর থেকে। আজকে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে আমি বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর আমার ফোন বেজে উঠলো। তা আমি পকেট থেকে মোবাইল বের করে দেখলাম শিমলা ফোন দিয়েছে। তাই আমি কল রিসিভ করলাম। শিমলা আমাকে বলল, জানো ঘুম থেকে উঠেছো? উঠে মসজিদে দেখিয়ে নামাজ পড়ে আসলাম। তুমি এখন কি করো সোনা? এই তো কেবল ঘুম থেকে উঠলাম। আর শোনো, এই কয়েকদিন ধরে কলেজ বন্ধ আছে, তারপর তো নতুন ক্লাসে ভর্তি হব। আজকে কিন্তু তুমি তাড়াতাড়ি বাড়িতে আসবা। আজকে সারাদিন ঘুরবো জানো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাবো নি সোনা। আচ্ছা ঠিক আছে জানো। এভাবে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। তারপর আমি আর শ্রাবণ কিছুক্ষণ গল্প করলাম। আধা ঘন্টা পর আমি ফ্রেশ হয়ে পার্কের উদ্দেশ্যে বের হলাম। রিক্সায় চড়ে আমি পার্কের দিকে গেলাম।
গিয়ে দেখলাম শিমলা বসে আছে একটি বেঞ্চে। আজকে তাকে অসম্ভব সুন্দর লাগছে। আবার শিমলার প্রেমে পড়ে গেলাম আমি গিয়ে শিমলার পাশে বসলাম। পাশে বসে আমি শিমলাকে বললাম, সোনা, আজকে তোকে অনেক সুন্দর লাগছে। জানো, চলো আজকে সারাদিন ঘুরবো। আচ্ছা ঠিক আছে সোনা, চলো। তারপর আমি আর শিমলা দুপুর পর্যন্ত ঘুরলাম। ঘুরে আমি আর শিমলা নতুন একটা পার্কে এসে ঘুরলাম। সেখান থেকে যাচ্ছি, তখন একটা লোক আমাদের সামনে দাঁড়ালো। আমি তাকে চিনতে পারলাম। এই লোকটা ঘুষ খাইছিল। একজন বড় কর্মকর্তা তাকে হাতে নাতে আমি আর শ্রাবণ ধরেছিলাম এবং বড় অফিসারের কাছে নালিশ করে জরিমানা করেছিলাম। এবং এইগুলো আমি ভাবছিলাম, তখন ভাবনার অবসান ঘটিয়ে লোকটা শিমলাকে বলল, শিমলা, তুই এখানে কি করিস? মামা, আমি এখানে ঘুরতে আসছিলাম। আমি বুঝতে পারলাম এই ঘুষখোর লোকটা শিমলার মামা। ও, তা এই ছেলেটা কে? মামা, আমি তোমাকে বলেছিলাম না আমি একজনকে ভালোবাসি। এই ছেলে হচ্ছে আমার ভালোবাসা, হোসেন খান। ও আচ্ছা, ভালো। মামা, আমি তাহলে গেলাম, ক্ষুধা লাগছে। আচ্ছা যা, ভালোভাবে তো কথা বলতে পারলাম না। তুই আমাদের বাসায় আসিস, পরে কথা বলবো নি। আচ্ছা মামা। তাহলে হোসেন, তুমি আমার ভাগ্নিকে দেখে রাখবা কিন্তু। আচ্ছা মামা। তারপর শিমলার মামার ওখান থেকে চলে আসলাম। আমি আর শিমলা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেলাম। খেয়ে আমি আর শিমলা বাইরে আসলাম। তাকে বাসায় ড্রপ করে আমি বাসায় চলে আসলাম। এসে বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। শ্রাবণও ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে শিমলা রিক্সা থেকে নেমে বাসার ভিতরে গেল। গিয়ে আম্মুকে বলল, আম্মু, আমি খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। আম্মু, মামা আমাকে তাদের বাসায় যেতে বললো। আচ্ছা যা, যে 1 ঘন্টার রাস্তা মামার বাসা থেকে ঘুরে আয়। আচ্ছা ঠিক আছে আম্মু। তারপর শিমলা কিছুক্ষণ বসে থেকে তার মামার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রিক্সায় চড়ে তার মামার বাসায় চলে পৌঁছে গেল 1 ঘন্টার মধ্যে। শিমলা রিক্সা থেকে নেমে তার মামার বাসায় গিয়ে বেল বাজালো। কিছুক্ষণ পর তার মামা দরজা খুলে দিল। শিমলাকে দেখে তার মামা বলল, শিমলা, ভিতরে আয়। যাচ্ছি মামা। তারপর শিমলা ভিতরে ঢুকলো। ঢুকে দেখলো তার মামি নাই। তাই শিমলা তার মামাকে বলল, মামা, মামি কোথায়? তোর মামি মার্কেটে গেছে কাপড় কিনতে। ও আচ্ছা ঠিক আছে। মামা, তুমি আমাকে কি জন্য ডাকলে? তুই আগে বস, আমি তোকে বলতেছি। আচ্ছা মামা। শিমলা বসে পড়লো এবং শিমলা তার মামাকে বলল, মামা, এখন বলো কি বলবে? আচ্ছা বলতেছি, তুই যেই ছেলেকে ভালোবাসিস ওই ছেলেকে ভালো তো? মামা, ভালো। কি জন্য বলতেছো মামা? তোর ভালোবাসা হোসেনকে তুই ভুলে যা। কি বলতেছো মামা? আমি ওকে ভুলে যেতে পারবো না। হোসেন আমার প্রাণ, আমি ওকে খুব ভালোবাসি। শোন, আমি তোকে ভালোভাবে বলতেছি, আর তুই ওর সাথে ব্রেকআপ করে তুই পড়াশোনার দিকে মন দিবি। মামা, আমি ওকে ভুলে যেতে পারবো না। আমার আব্বু আম্মু জানি আমি ওকে খুব ভালোবাসি। তুই যদি ওকে ভুলে না যাস তাহলে আমি গুন্ডা ভাড়া করে হোসেনকে মেরে ফেলবো, যেটা আমি তোকে বলে রাখলাম। প্লিজ মামা, তুমি এমন করছো কেন? আমি খুব ভালোবাসি। শোন, আমি তোর কোনো কথা শুনবো না। আমার যদি কথা না মানিস তাহলে আমি ওকে কালকের মধ্যে গুন্ডা ভাড়া করে মেরে ফেলবো। সিদ্ধান্ত এখন তোর হাতে। প্লিজ তুমি ওর কিছু করো না। আমি ওর সাথে ব্রেকআপ করব, তাও তুমি হোসেনের ক্ষতি করো না। আচ্ছা ঠিক আছে, কালকের মধ্যে ওর সাথে ব্রেকআপ কর আর কোনোভাবে যোগাযোগ করবি না। তারপর শিমলা তার মামার বাসা থেকে কাঁদতে কাঁদতে চলে গেল তার বাসায়। গিয়ে রুমে ঢুকে দরজা আটকে দিয়ে কাঁদতেছে আর মনে মনে ভাবছে, আমার ভালোবাসা এইভাবে হারাতে হবে। এইভাবে কাঁদতে কাঁদতে শিমলা ঘুমিয়ে পড়লো। এদিকে সুন্দরভাবে আমার ঘুমটা হলো। আমি ঘুম থেকে উঠে শ্রাবণকে ডেকে তুললাম। হারামিকে ডাক না দিলে ঘুম থেকে উঠবে না। শ্রাবণ ঘুম থেকে উঠে বলল, কি হয়েছে দোস্ত, ঘুম থেকে ডেকে তুললি কেন? যা ক্ষুধা লাগছে, খাবার বানা। হ, আচ্ছা বানাচ্ছি। আমি ফ্রেশ হতে গেলাম। রাতও হয়েছে। ফ্রেশ হয়ে এসে আমি মোবাইল চালাচ্ছি। ফোনটা এখন শিমলার সাথে কথা যাচ্ছে। তাই আমি শিমলাকে ফোন দিলাম, কিন্তু মোবাইলে বন্ধ পাচ্ছি। এইভাবে 10 বার দিলাম, কিন্তু মোবাইল বন্ধ পাচ্ছি। মনে হয় শিমলার মোবাইলে চার্জ নেই, তাই মোবাইল বন্ধ হয়েছে। থাক, কালকে সকালে শিমলাকে ফোন দিবনে। কিছুক্ষণ বসে থাকার পর শ্রাবণ এসে খাবার খেতে ডাকলো। আমি আর শ্রাবণ খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করে কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে রুমে এসে আমি রুমে শুয়ে পড়লাম। অন্যদিকে শিমলা ঘুম থেকে জাগা পেল। কিছু শব্দ দেখলো, তার আম্মু তাকে ডাকতেছে। তাই শিমলা দরজা খুলে দিয়ে আবার বিছানায় বসে পড়লো। শিমলার আম্মু রুমে ঢুকে শিমলাকে বলল, মামনি, তোকে অনেকক্ষণ ধরে ডাকলাম, কেবল খুলে দিলি। ঘুমাইছিলি না, তাই না? চল এখন খাবার খেতে যাবি। এখন পর্যন্ত কিছু খাসনি। না আম্মু, আমার ক্ষুধা নেই, খাবো না। চল মামনি খেতে, আমিও কিছু খাইনি, তোকে নিয়ে খাবো। প্লিজ চল। আচ্ছা আম্মু, চলো। শিমলা খাবার খেতে গেল তার আম্মুর সাথে। খাবার খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লো আর চোখ দিয়ে পানি ঝরতেছে আর ভাবতেছে, আমার ভালোবাসাকে হারাতে হবে। আমার হোসেনের কোনো ক্ষতি হতে দিব না। যদি তার থেকে দূরে যেতে হয় তাও আমার ভালোবাসার মানুষের ক্ষতি হতে দিব না।
এইভাবে শিমলা ভাবতেছে আর কান্না করতেছে। কান্না করতে করতে শিমলা ঘুমিয়ে পড়লো। এদিকে আজ আমি সকালে ঘুম থেকে উঠলাম। উঠে আমি আর শ্রাবণ নামাজ পড়তে গেলাম। মসজিদে নামাজ পড়া শেষ করে আমি আর শ্রাবণ বাসায় চলে আসলাম। বাসায় এসে খাবার খেলাম। খেয়ে আমি বিছানায় গা এলিয়ে দিলাম। ঘুম ধরতেই ফোন বেজে উঠলো। তাই আমি পকেট থেকে মোবাইল বের করে দেখলাম শিমলা ফোন দিয়েছে। তাই আমি খুশি মনে ফোন ধরলাম। কালকে কথা হয়নি, তাই আমি শিমলাকে বললাম, সোনা পাখি তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি একটু আমার সাথে পার্কে দেখা করবে? আচ্ছা যাচ্ছি। ওকে। শিমলা ফোন কেটে দিল। আমি অবাক হইলাম যে শিমলা আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, আর সেই শিমলা আমার সাথে আজ 2 মিনিট কথা না বলে রেখে দিল। মনে হয় কোনো কাজ থাকতে পারে। যাই হোক, পার্কে দেখা করতে বলেছে, তাহলে যেখানেই কথা হবে। তাই আমি ফ্রেশ হতে গেলাম। শিমলা পার্কে যেতে বলেছে। আমার পছন্দের কাপড় পরে আমি শ্রাবণের রুমে গেলাম। শ্রাবণ আমাকে দেখেই বলল, দোস্ত কোথায় যাচ্ছিস? শিমলা পার্কে দেখা করতে যেতে বলেছে, তাই আমি যাচ্ছি। আচ্ছা যা, তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা ঠিক আছে। তারপর আমি বাসা থেকে বেরিয়ে রিক্সায় চড়ে পার্কের উদ্দেশ্যে গেলাম। কিছুক্ষণের মধ্যে পার্কে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম শিমলা বসে আছে। আমিও শিমলার পাশে বসে পড়লাম। আমি শিমলাকে বললাম, সোনা পাখি চলো আজকে সারা দিন ঘুরবো। আমি তোমাকে একটা কথা বলতে চাই। আচ্ছা বলো সোনা। তোমার সাথে আর রিলেশন রাখা সম্ভব হবে না। কি বলতেছে শিমলা এগুলা? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আমি তোমাকে আর ভালোবাসি না, আর আমার সাথে কোনো যোগাযোগ করবি না। আমি শিমলার হাত ধরে বললাম, শিমলা প্লিজ তুই এরকম করিস না, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। শিমলা আমার সাথে এই কাজ করতে ভাবতেও পারেনি। তুই আমার হাত ধরলি কেন? হাত ঝাটকা দিয়ে আমাকে ঠাস করে একটা চড় মারলো। আমি অবাক চোখে তাকিয়ে আছি। আমি শিমলাকে বললাম, শিমলা তুই আমাকে চড় মারতে পারলি? আমি তোকে চড় মারতে পারলাম, আর আমি তোকে ভালোবাসি না। এসব নাটক ছিল, বুঝেছিস? প্লিজ তুই এরকম করিস না। আমি তোকে আর ভালোবাসি না, আর আমার কসম তুই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। শিমলা আমাকে কথা বলার সুযোগ না দিয়ে পার্ক থেকে চলে গেল। আর আমি মাটিতে বসে কান্নায় ভেঙে পড়লাম। কাঁদতে কাঁদতে আমি বলতে লাগলাম, কেন আমাকে ভালোবাসতি শিমলা? আমি আর সবকিছু হারালাম। চিৎকার করে বলতেছি। আমি কাঁদতে কাঁদতে উঠে পড়লাম। উঠে আমি হেঁটে হেঁটে বাসার দিকে গেলাম। ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। শিমলা আমার সাথে কোনো এমন করলো। আমি রিক্সায় চড়ে বাসার দিকে গেলাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। আমি ভাড়া মিটিয়ে কান্না করতে করতে বাসার ভিতরে ঢুকলাম। শ্রাবণ আমাকে দেখে বলল, বন্ধু তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আমি কান্না করতে করতে বসে পড়লাম মেঝেতে। এটা দেখে শ্রাবণ আমাকে বলল, দোস্ত কি হয়েছে আমাকে বল, কান্না করছিস কেন? দোস্ত আমার সবকিছু শেষ হয়ে গেছে রে। কি হয়েছে দোস্ত, সব খুলে বল। দোস্ত শিমলা আমার সাথে ব্রেকআপ করেছে। সে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। দোস্ত এগুলো তুই কি বলছিস? শিমলা তো তোকে খুব ভালোবাসে, এই কাজ কিভাবে করতে পারলো তোর সাথে? জানি না রে বন্ধু। দোস্ত তুই শান্ত হ, কালকে আমি তোকে ওর কাছে নিয়ে যাবনি। কোনো কারণ এমন করলো তোর সাথে? দোস্ত শিমলা কসম দিয়েছে আমি ওর যেন যোগাযোগ না করি। দোস্ত প্লিজ তুই শান্ত হ, আমি দেখতেছি কি করা যায়। কাঁদতে কাঁদতে শ্রাবণকে জড়িয়ে ধরলাম। শ্রাবণ আমাকে ধরে নিয়ে আমার রুমে নিয়ে গেল। শ্রাবণ আমাকে বলল, দোস্ত তুই এখন ঘুমা প্লিজ, কান্না করিস না। আমি তোর কান্না সহ্য করতে পারছি না, তুই এখন শুয়ে পড়। চুপ করে কান্না করেই যাচ্ছি। শ্রাবণ আমাকে বিছানায় শুয়ে দিল এবং শ্রাবণ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি কান্না করে যাচ্ছি। শ্রাবণ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। তারপর শ্রাবণ হাত বুলিয়ে দিতে দিতে যখন দেখলো আমি ঘুমিয়ে পড়েছি, তখন সে মনে মনে বলল, শিমলা কেন হোসেনের সাথে এমন করলো? আমি এর খোঁজ নিয়েই ছাড়বো। আমি এখন হোসেনের সাথেই ঘুমিয়ে পড়ি। একা সারলে আবার কান্না করবে শিমলার জন্য, তাই সে ঘুমিয়ে পড়লো। অন্যদিকে শিমলা পার্ক থেকে সোজা বাসায় চলে গেল কাঁদতে কাঁদতে। বাসায় গিয়ে সে তার ঘরের জিনিসপত্র ভাঙার ফলে তাই শিমলার আম্মু শিমলার রুমে গেল। আর শিমলা কাঁদতে কাঁদতে বলতেছে, আমি এই হাত দিয়ে শ্রাবণকে মেরেছি, আমি এই হাত রাখবো না। তাই সে দেওয়ালে ঘুষি দিচ্ছে, তার হাত থেকে রক্ত পড়তেছে। শিমলার আম্মু শিমলার এই অবস্থা দেখে তাড়াতাড়ি গিয়ে শিমলাকে আটকালো। দেওয়ালে ঘুষি দেওয়ার থেকে শিমলার আম্মু শিমলাকে বলল, মামনি তুই এরকম করতেছিস কেন? শিমলার আম্মু কাপড় ছিঁড়ে তার হাত বেঁধে দিয়ে আবার বলল, মামনি প্লিজ বলো কি হয়েছে, বলো। আর কান্না করতেছো কেন মামনি? আম্মু, আমার এই হাত দিয়ে হোসেনকে চড় মেরেছি। কি বলছো মামনি এগুলা? আম্মু, আমি হোসেনের সাথে ব্রেকআপ করেছি। আমি হোসেনকে বাঁচানোর জন্য ব্রেকআপ করেছি আম্মু। তোর মামার জন্য মানে? মামুনি, মামার জন্য। মামা হোসেনের সাথে আমার ব্রেকআপ করতে বলেছে, আর হোসেনের সাথে যোগাযোগ করলে হোসেনকে মেরে ফেলবে আম্মু।
রবি কি জন্য এই কাজ করলো আমার মেয়ের সাথে? আমি ওকে এক্ষুনি ফোন দিচ্ছি। মামুনি প্লিজ, তুমি মামাকে বললে আমার হোসেনের ক্ষতি করতে পারে। প্লিজ মামুনি, তুমি বলো না। আচ্ছা মামনি, আর শোন মামনি, আমার ভাই এই কাজটা করার জন্য একদিন তাকে আফসোস করতে হবে। প্লিজ মামনি, তুই কাঁদিস না। তোর ভালোবাসা একদিন না একদিন ফিরে পাবি আল্লাহর রহমতে। আম্মু, আমি আর এখানে থাকবো না, আমি খালার বাসায় যাব। আমার জন্য হোসেনের কোনো ক্ষতি হতে দিব না। আচ্ছা মামনি, তুই কালকেই খালার বাসায় যাস, আর প্রতিদিন আমাকে ফোন দিবি। আমি বাড়িতে একা থাকবো, তোর আপুও বাড়িতে নেই যে তার সাথে সময় কাটাবো। আচ্ছা মামুনি। আর মামুনি, তুমি হোসেনকে আমার ঠিকানা কখনো দিবা না। আমি আমার ভালোবাসার মানুষের ক্ষতি হতে দিব না। আচ্ছা ঠিক আছে মামনি, প্লিজ তুই এখন কান্না করিস না। আয়, তোর মাথায় হাত বুলিয়ে দেই। তুই এখন ঘুমা, আর কখনো দুঃখ পাবি না। একদিন তোর ভালোবাসা তোরই হবে। তারপর শিমলার আম্মু শিমলার মাথায় হাত বুলিয়ে দিল। শিমলা ঘুমিয়ে গেল। এদিকে এইভাবে দিনগুলো কেটে গেল। শ্রাবণ, আমি অনেকবার শিমলার খোঁজ করার চেষ্টা করেছি, তার আমুর থেকে শিমলার ঠিকানা জানতে চেয়েছি, কিন্তু শিমলার আম্মু আমাকে ঠিকানা দেয়নি। শিমলার যে মোবাইল নাম্বার আমার কাছে ছিল তাতেও আমি ফোন দিয়েছি, কিন্তু নাম্বার বন্ধ ছিল। আমি শিমলাকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু পাইনি। শিমলার সাথে আমার সম্পর্ক নষ্ট করেছে ওর মামা, তা জানতে পেরেছি শিমলার বান্ধবী রুমার মাধ্যমে। রুমার কাছে ঠিকানা চেয়েছি, কিন্তু দিতে পারেনি। শ্রাবণ আমাকে ওইখান থেকে বাসায় এনেছে। আমি প্রতিদিন নেশা করতাম। শ্রাবণ অনেকবার মানা করেছে, কিন্তু আমি শুনিনি। আমার দিন দিন নেশা না করলে ভালো লাগতো না। আমি নেশা করতাম, সেটা আমার বাসার সবাই জানে। আমাকে অনেকবার মানা করেছে নেশা না করতে, আমি শুনিনি। আমার আর শিমলার বিষয়ে এই বাসার সবাই জানে। এভাবে কেটে গেল 2 বছর। আমি আর পড়াশোনা করিনি, মাঝে মধ্যে মিশনে গিয়েছি, কাউকে বুঝতে দেয়নি। আমার স্যারও আমার আর শিমলার ব্যাপারে জানে। শ্রাবণ আমাকে প্রতিদিন মানা করত, কিন্তু আমি তার কথা শুনিনি। আমি সব সময় নেশায় আসক্ত ছিলাম। আজ আমি সকালে ঘুম থেকে উঠেই হাতে সিগারেট জ্বালালাম। সিগারেট মুখে দিয়ে টান দিচ্ছি। আহা কি সুখ! আমি সিগারেটের মাতলামো অবস্থায় খাচ্ছি। এখনো আমার মদের নেশা কাটেনি। রাতে খেয়েছি, তাই সিগারেট জ্বালিয়ে খাচ্ছি। কোথা থেকে কেউ একজন এসে আমার সিগারেট মুখ থেকে ফেলে দিল। আমি দেখলাম শ্রাবণ সিগারেট ফেলে দিছে। দেখলাম শ্রাবণ অনেক রেগে আছে, তাই আমি ওকে ওইদিকে না তাকিয়ে আবার সিগারেট প্যাকেট থেকে বের করে ধরাতে যাব, তখনই পুরো সিগারেটের আমার মুখ থেকে কেড়ে নিল, আর পকেটও কেড়ে নিয়ে বাইরে ফেলে দিল। তাই আমি বললাম, ভাই তুই সিগারেট ফেলে দিলি কেন? হোসেন, অনেক হয়েছে, আর নয় আজ তোর একটা বিদ করবই। আমি কথা বলতে যাব, তখনই শ্রাবণ আমার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল। দেখলাম আম্মু, আব্বু আর আপু সোফায় বসে গল্প করছে। আব্বু, আম্মু, আপু যখন দেখলো শ্রাবণ আমাকে উপর থেকে টানতে টানতে নিচে নিয়ে আসলো, তখন আম্মু শ্রাবণকে বলল, শ্রাবণ বাবা, কি হয়েছে? আমার ছেলেকে এভাবে টানতে টানতে নিচে নিয়ে আসলা কেন? আম্মু, আমি তোমার ছেলের একটা বিদ করেই ছাড়বো। এভাবে আর কতদিন থাকবে? তুমি তো জানোই বাবা। বন্ধু সিগারেটটা দে না ভাই, খুব ক্ষুধা লাগছে, একটু খাই। শ্রাবণের রাগ দেখে আমি চুপ করে আছি। আমি দেখলাম শ্রাবণ কিছু একটা খুঁজছে। সে টেবিল থেকে ছুরি নিয়ে তার হাতের কবজিতে ধরেছে। এটা দেখে আমি শ্রাবণকে বললাম, বন্ধু তুই এটা কি করছিস? প্লিজ ছুরি ফেলে দে। শ্রাবণ বাবা, তুমি এটা কি করতেছো? প্লিজ ছুরিটা ফেলে দাও। আম্মু, আমি ছুরি আমার হাত থেকে সরাবো না। হোসেন, আমি তোকে 2টা অপশন দিচ্ছি। হয় আজ তুই আমাকে বেছে নিবি, আর না হয় নেশার জগৎ বেছে নিবি। যে কোনো একটা। দোস্ত, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, আর আমি নেশা ছাড়া থাকতে পারবো না। যে কোনো একটাই হয়, আমাকে আর না হয় নেশার জগৎকে। নেশার জগৎ বেছে নিলে আজ তুই আমাকে সারা জীবনের জন্য হারাবি। এই চাকুটা দেখছিস তো, হাত বরাবর টান দিয়ে আমি মরে যাব। আমি শ্রাবণের হাত থেকে চাকু ফেলে দিয়ে আমার শ্রাবণকে জড়িয়ে ধরলাম, আর কাঁদতে কাঁদতে বললাম, দোস্ত আমি তোর জন্য সব ছেড়ে দিব, কিন্তু আমি তোকে ছাড়তে পারবো না, হারতে পারবো না। তুই আমার জীবনের সব কিছু। শিমলাকে আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আমি তোকে হারাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাব না। আমার চোখের পানি মুছে দিয়ে শ্রাবণ আবার বলল, কান্না থামা, এখন একটু হাসি দে। আচ্ছা। এভাবে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে গেলাম। 6 মাসের মধ্যে শ্রাবণ আমার সাথে সব সময় থেকেছে, আমার কেয়ারও নিয়েছে। আমার বন্ধু শ্রাবণ আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেল। আব্বু, আম্মু, আপু আমার সুস্থ দেখে খুশি হয়েছে। আমি আগের মতো আর নেশা করি না। এখন আমার আর শ্রাবণের দিনকাল ভালোই যাচ্ছে। মাঝে মধ্যে শিমলার কথা মনে পড়লে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। শ্রাবণ আমাকে বলেছিল 2 বছর ধরে পড়াশোনা বাদ দিয়েছি, আবার করব। আব্বু আম্মুকে বলেছি। আব্বু, আম্মু, আপু খুব খুশি হয়েছে। আর আপু সেনাবাহিনীর জন্য আবেদন করেছিল, সেটা তো আপু টিকে গেছে, বর্তমান ট্রেনিং এ আছে। তারপর আমি আর শ্রাবণ অনার্সে ভর্তি হলাম, আবার পড়ালেখা শুরু করলাম। রাইসাকে অতীত বলা শেষ। ও রাইসাকে আমি আমার জীবনে কি ঘটেছে সেটা বলেছি।
আমি আর শ্রাবণ কি চাকরি করি সেটা আমি রাইসাকে বলিনি, শুধু আপনাদের জানালাম। আমি চা খেতে খেতে রাইসাকে বললাম, রাইসা, আমার অতীতের সব ঘটনাই তোমাকে শোনালাম। হোসেন, তোমার মনে এত কষ্ট, আমি আগে জানতাম না। আমাকে ক্ষমা করে দিও তোমার অতীত শোনার জন্য। সমস্যা নাই রাইসা, মানুষের জীবনে অনেক কিছুই ঘটে যায়। আজ তোমাকে বলে আমার মনটা হালকা অনুভব করছি। রাইসা, আমার ভালো লাগতেছে না, আমি এখন বাসায় গেলাম, পরে কথা বলবো না। আচ্ছা হোসেন, সাবধানে বাসায় যাও, কালকে কথা হবে। আচ্ছা রাইসা, আমরা তাহলে গেলাম, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। এখন অনেক রাত হয়েছে, তাই আমি আর শ্রাবণ রাইসার বাসা থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে গেলাম। বাসায় পৌঁছানোর পর আমি শ্রাবণকে বললাম, দোস্ত তুই আজকে আমার সাথে বাসায় থাক, আমার আজকে ভালো লাগতেছে না। আচ্ছা, তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি, আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ বাসার ভিতরে ঢুকলাম, দেখি আব্বু আম্মু সোফায় বসে গল্প করছে। আম্মু আমাকে দেখে বলল, আব্বু আজকে এত দেরি হলো কেন? এমনি আম্মু। শ্রাবণ আব্বু, তুমি কেমন আছো? আমি ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? ভালো আছি আব্বু, চলো খাইতে যাই, তোমাদের জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা আম্মু চলেন, আমার খুব ক্ষুধা লাগছে। আম্মু আমি খাবার খাবো না, আমি ঘুমাতে গেলাম। কি হয়েছে আব্বু, খাবার খাবি না কেন? এমনি আজকে ভালো লাগতেছে না, আমি গেলাম। আমি আম্মুকে কথা বলার সুযোগ না দিয়ে আমার রুমে চলে আসলাম। এসে গায়ে এড়িয়ে দিলাম। আগেকার দিনে কতই হাসি খুশি ছিলাম, আমি আর শিমলা কোনো এক ধাক্কায় আমার আর শিমলার সম্পর্ক নষ্ট করে দিল। এসব কথা ভাবতেছি আর চোখ থেকে পানি পড়তেছে। অন্যদিকে আম্মু শ্রাবণকে বলল, শ্রাবণ বাবা, আম্মুর আব্বুরটা কি হলো না, খেয়ে গেল কেন? আম্মু, হোসেনের মনটা খারাপ হয়েছে। কি হয়েছে আমার আব্বুটার? আগে অতীত মনে পড়ে হোসেনের মনটা খারাপ হয়ে গেছে। শ্রাবণ বাবা, ওই শিমলার জন্য আমার ছেলেটা এত কষ্ট পাচ্ছে। শ্রাবণ বাবা, তুমি ওই শিমলার খোঁজ করছো না? আম্মু, আমি অনেক খোঁজ করছি, কিন্তু শিমলাকে কোথাও খুঁজ পাইনি। শুধু শিমলার মামার জন্য আমার ভাইটার অনেক কষ্ট পাচ্ছে। শিমলাকে তাড়াতাড়ি যেন আমার ছেলেটা খুঁজে পায়। আব্বুটার কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। আম্মু প্লিজ কাঁদেন না, আমি শিমলাকে তাড়াতাড়ি খুঁজে আনবো হোসেনের কাছে। আচ্ছা বাবা, তোমার উপর আমার বিশ্বাস আছে, এখন তোমরা খাবার খেতে বসো। তারপর আম্মু শ্রাবণ আব্বু খেতে বসলো। আম্মু সবার উদ্দেশ্যে বলল, তোমরা খাও, আমি খাবারটা নিয়ে আব্বুটাকে খাইয়ে দিয়েছি। আচ্ছা আম্মু যাও। আচ্ছা। তারপর আম্মু খাবার নিয়ে আমার রুমের দিকে আসতেছে। এদিকে আমি কাঁদতেছি। আগেকার কথা মনে করে তখনই কেউ একজন ঘাড়ে হাত দিল। আমি তাকালাম, দেখলাম আম্মু খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি চোখের পানি মুছলাম। আম্মু আমাকে বলল, আব্বু তুমি কাঁদতেছো কেন? আর কাঁদবা না কিন্তু। আমি আম্মু বলে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। আম্মু আমাকে বলল, আব্বু প্লিজ কেঁদো না, তুমি তুমি কাঁদলে আমি খুব কষ্ট পাই। আম্মু আমার সাথে কেন এমন হলো? প্লিজ কেঁদো না। আম্মু আমার চোখের পানি মুছে দিয়ে আমাকে বলল, এখন তুমি হা করো, আমি খাবার খাইয়ে দেই। আম্মু আমি খাবো না, ভালো লাগছে না। তোকে আমি তুলে খাওয়াবো নিজের হাতে, আর যদি না খাস তাহলে আমি খাবো না। আচ্ছা দাও, কি আর করার, আম্মু ছাড়বে না মনটা খারাপ করে। আচ্ছা খাওয়াচ্ছি। তারপর আম্মু আমাকে খাবার তুলে খাওয়ালো। আমি খাবার খাচ্ছি চুপচাপ করে। খাওয়া শেষ করে আম্মু আমাকে বলল, তুই তাহলে ঘুমা, আর মন খারাপ করে থাকবি না। আচ্ছা আম্মু। তারপর আম্মু চলে গেল। কিছুক্ষণ পর শ্রাবণ আসলো। শ্রাবণ আমাকে বলল, দোস্ত এখন তুই ঘুমিয়ে পড়, আমিও ঘুমিয়ে পড়ি, খুব ঘুম ধরতেছে। আচ্ছা দোস্ত। তারপর আমি আর শ্রাবণ ঘুমিয়ে পড়লাম। এভাবে 1 মাস কেটে গেল। কলেজে যাওয়া শ্রাবণ রাইসার সাথে কলেজ ছুটি হলে ঘুরে বেড়ানো, খুব শান্তিতে দিনগুলো কাটছিল। মাঝে মধ্যে শিমলার কথা মনে পড়লো, মনটা খারাপ হয়ে যায়। এরই মধ্যে কিছু জায়গায় দেশের 1 নম্বর মাফিয়া বোম ব্লাস্ট করেছে। আমি আর শ্রাবণ মিলে কিছু জায়গায় গিয়ে মাফিয়া লোকেদের ধরেছি। মাফিয়ার নাম তাদের কাছ থেকে জানতে চেয়েছে, কিন্তু তারা বলেনি, তাই তাদের ওখানে মেরে ফেলেছি। আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। উঠে কিছুক্ষণ বসে আছি, তখনই টেবিলে থাকা মোবাইল বেজে উঠলো। আমি মোবাইল হাতে নিয়ে দেখি কর্নেল স্যার ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করলাম। আমি কর্নেল স্যারকে বললাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইয়াং ম্যান, কেমন আছো তুমি? আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ইয়াং ম্যান। তোমাদের যে কারণে ফোন দেয়া, তোমাদের এলাকায় হামলা হতে পারে, সাবধানে থাকবা। আর আমি ওপর থেকে পারমিশন নিয়ে হামলাকারীদের ওপেন শুট করার জন্য। আচ্ছা স্যার। ওকে ইয়াং ম্যান, আর যদি ফোর্স লাগে তোমাদের ওখানে সেনাবাহিনী একাডেমিতে জানিয়ে দিবে, তারাই তোমাদের সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, খোদা হাফেজ। খোদা হাফেজ। তারপর আমি ফোন কেটে দিলাম। আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি নিচে আসলাম, দেখে আম্মু খাবার বাড়তেছে। তাই আমি আম্মুকে বললাম, আম্মু খেতে দাও, ক্ষুধা লাগছে। আচ্ছা বস, খাইতে দিচ্ছি।
তারপর আম্মু আমাকে খাবার বেড়ে দিল। আমি খাবার শেষ করে আমি আম্মুকে বললাম, আম্মু আমি গেলাম কলেজে। আচ্ছা যাও আব্বু। তারপর আমি কলেজের উদ্দেশ্যে বের হলাম। হেঁটে যেতে কলেজে 20 মিনিট লাগে, তাই হেঁটেই যাচ্ছি। আজকে সামনে একটা আমার পছন্দের পার্ক রয়েছে, আমি সেখানে গেলাম। গিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। কলেজ শুরু হতে আর 20 মিনিট আছে। আমি বসে আছি, সামনে দুইটা কাপল আছে। দেখলাম যে শ্রাবণ বসে আছে। আমি হুটে একটু ভালোভাবে দেখলাম, আরে এটা তো রাইসা, মানে শ্রাবণ রাইসাকে ভালোবাসে। আমি পকেট থেকে ফোন বের করে শ্রাবণকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর শ্রাবণ ফোন রিসিভ করলো। আমি শ্রাবণকে বললাম, দোস্ত কোথায় আছিস তুই? আমি কলেজে আছি দোস্ত। ও যাচ্ছি আমিও কলেজে। ফোন রেখে দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে ওদের সামনে গেলাম। তারা আমাকে দেখে অবাক। আমি শ্রাবণকে বললাম, আরে শ্রাবণ তুমি এইখানে কেন? আর রাইসা তুমিও এখানে? শ্রাবণ আর রাইসা আমাকে দেখে সঠিকভাবে বসলো। শ্রাবণ আমাকে বলল, আরে দোস্ত তুই আছিস? আমরা এমনি বসে আছি। ও বাবু তুমি এখানে রাইসার সাথে সাথে বসে আছো, আমার মনে হচ্ছে রাইসা তুমি এই পেটুকটাকে ভালোবাসো। আরে না, এমনি বসে আছি। সত্যি করে বলো কিন্তু। আচ্ছা, তোমাকে আর মিথ্যা কথা বলবো না, আমি শ্রাবণকে ভালোবাসি। ও তুমি এটা বলতে ভয় পাচ্ছ? ওই হাসতেছিস কেন? এমনি আর রাইসা ভালো হয়েছে। এখন শ্রাবণ আমাকে ট্রিট দে, না হলে তোর হবে। আচ্ছা লে, কি আর করার, পকেট আজকে ফাঁকা হবে। ফাঁকা হলে মুই কি করবো, তাড়াতাড়ি চল ট্রিট দে। আচ্ছা চল। তারপর আমি শ্রাবণ আর রাইসা গেলাম রেস্টুরেন্টে খাইতে। খাওয়া শেষ করে কলেজে আসলাম। কলেজ শেষ করে তাড়াতাড়ি বাসায় গেলাম। শ্রাবণ আর রাইসা ঘুরতে গেল আর আমি বাসায় আসলাম। এইভাবে কেটে গেল 2 মাস। এই 2 মাসে কলেজ ভাবে কেটে গেল। শ্রাবণ আর রাইসার ভালোবাসা আরো মজবুত হলো। আমরা 3 জন একসাথে ঘুরে বেড়াই। এইভাবে আমাদের সুন্দর দিনগুলো কেটে গেল। সিমলার কথা মাঝে মধ্যে মনে পড়লে মনটা খারাপ হয়ে যায়। আর যে মাফিয়া বোম ব্লাস্ট করতেছে তাকে আমি আর শ্রাবণ খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। আর বোম ব্লাস্ট করতে পারিনি। আমি আর শ্রাবণ বোম ব্লাস্ট করার থেকে আটকাইছি। মাঝে মধ্যে আমার সাথে ঘোড়া নিয়ে মিথ্যা কথা বলে সবকিছু সমাধান করছি। আপু চাকরি থেকে বাসায় এসেছিল ঘুরতে। এই কয়েকদিন ধরে আপু ছুটিতে আছে। আজকে আমি সকালে ঘুম থেকে উঠলাম, উঠে নামাজ পড়ে এসে আমি রুমে আসলাম। এসে গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পরে কারো একজনের গা এলিয়ে দেওয়া সহ্য হলো না। আপু আমার মাথায় টোকা দিয়ে মেরে বলল, ওই পিচ্ছি কি করিস? দেখতেই তো পাচ্ছিস বসে আছি। শ্রাবণ, তাই রাইসা আমার মেয়েকে ভালোবাসে। জানিস আবার বলা লাগবে কেন? হুম। ওই তোরা বাংলাদেশের মাফিয়াকে ধরছিস না কেন? শুধু মানুষের ক্ষতি করতেছে। আরে ভাই, আমার কিভাবে ধরবো? মাফিয়াকে ধরার কাজ আমাদের দেয়নি। কি করেন? মাফিয়াকে গ্রেপ্তার করার অনুমতি 2 জন ছদ্মবেশী অফিসার এসকে অ্যান্ড এসকে স্যারের হাতে দিয়েছে। ওই তুই একদিন 2টা অফিসারের সাথে দেখা করাস। এই 2 অফিসারের নাম গোটা বাংলাদেশ ছড়িয়ে গেছে। আরে আমরা এখনো ওই 2 অফিসারকে দেখিনি। এই এলাকায় ছদ্মবেশ ধারণ করে থাকবে। মাফিয়াকে ধরার পর আমাদের সাক্ষাৎ করবে। ও আচ্ছা। আর জানিস, একটা অফিসার ম্যাডাম আসবে, এখানে ট্রান্সফার হয়ে এসেছে। অনেক ভালো সেনাবাহিনীর অফিসার, তার নামও অন্যান্য জায়গায় রয়েছে। ও তা কোন দিন আসবে তোর ম্যাডাম অফিসার? এই তো আর 2-3 দিন পর আসবে। ও আচ্ছা, চল ক্ষুধা লাগছে, খাইতে চল। আচ্ছা ঠিক আছে চল। তারপর আমি আর আপু খাইতে গেলাম। নিচে খাবার শেষ করে আমি কলেজের উদ্দেশ্যে বের হলাম। কলেজে গিয়ে আমি শ্রাবণ ক্লাস শেষ করে আমি শ্রাবণ আর রাইসা ঘুরে বেড়ালাম। এইভাবে কেটে গেল 3 দিন। এই 3 দিনেও মাফিয়ার খোঁজ পেলাম না। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে নামাজ পড়তে গেলাম। মসজিদে নামাজ শেষ করে আমি বাসায় আসলাম। এসে আমি বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমার ফোন বেজে উঠলো। আমি পকেট থেকে মোবাইল বের করে দেখলাম শ্রাবণ ফোন দিল। আমি ফোন রিসিভ করলাম। শ্রাবণ আমাকে বলল, দোস্ত কি করছিস? এই তো বসে আছি। ও আচ্ছা, আর শোন, আজকে একটু তাড়াতাড়ি কলেজে আসিস। কি জন্য তাড়াতাড়ি কলেজে যাব? রাইসা বোন এখানে এসেছে, তো এখন থেকে এখানেই থাকবে, আমাদের সাথে সাক্ষাৎ করবে আমার আর রাইসার ব্যাপারে। তার ছোট বোন সব জানে। ও আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কলেজে যাওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি নিচে আসলাম। এসে আমি আম্মুকে বললাম, আম্মু খেতে দাও তো, ক্ষুধা লাগছে। আচ্ছা দিচ্ছি, বস আব্বু। আমি বসে পড়লাম খাবার খেতে। আম্মু খাবার দিল। আমি খেয়ে আম্মুকে বললাম, আম্মু আমি আজকে কলেজে গেলাম, আব্বু কই? তোর আব্বু অফিসে গেছে। ও তাহলে আমি গেলাম আম্মু, আর আপু কোথায়? আচ্ছা যা, আর তোর আপু এখনো ঘুম থেকে ওঠেনি। ও আচ্ছা, গেলাম আম্মু কলেজে। তারপর আমি কলেজের উদ্দেশ্যে বের হলাম। 30 মিনিট পরেই মধ্যে কলেজে পৌঁছে গেলাম। গেটের সামনে শ্রাবণ দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে। আমি শ্রাবণের কাছে গেলাম। আমি বললাম, চল কলেজ ভিতরে যাই। দেরি কর, রাইসা আসবে, এখানে আসেনি,
তার সাথে তার বোনও আসবে, একটু অপেক্ষা কর। আচ্ছা ঠিক আছে, কলেজ শুরু হতে এখনো 40 মিনিট আছে। রাইসা রিক্সা থেকে নেমে আমাদের সামনে আসলো, দুজন হাত ধরে। আমি আর শ্রাবণ অন্যদিকে ভাবছি। আমি আর শ্রাবণ রাইসার দিকে তাকালাম, আর পাশে থাকা মেয়েটিকে দেখে আমি আর শ্রাবণ চরম অবাক। রাইসার পাশে থাকা মেয়েটি হচ্ছে শিমলা। শিমলা আমাদের দুজনকে দেখে অবাক। আমি আর শ্রাবণ স্বাভাবিক হলাম। রাইসা আমার উদ্দেশ্যে বলল, হোসেন একটু দেরি হলো, কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে। এখানে শিমলার দিকে তাকিয়ে আছি। শ্রাবণ, তোকে বলেছিলাম না আমার একটা বোন আছে? বলেছি। পাশে থাকা মেয়েটি হচ্ছে আমার ছোট বোন শিমলা। ভালো। তোরা দুইজন চল, আজকে ঘুরতে যাব। এইবার তারা দুজন কথা বলতেছে আর আমি চুপ করে শিমলার দিকে তাকিয়ে আছি। শিমলার কোনো পরিবর্তন হয়নি, আগের সেই সুন্দর চেহারাই রয়েছে। হোসেন আমার ভালোবাসা, কতদিন ধরে তাকে খুঁজতেছি। আমার সেই আগের হোসেন রয়েছে তার মধ্যে, কোনো পরিবর্তন হয়নি। এবার আমি তাকে আপন করে নিবই। এইভাবে রাইসা আর শ্রাবণ কথা বলছে। শিমলার আগের কথাগুলো মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল। আমি রাইসাকে বললাম, রাইসা তুই আর শ্রাবণ ঘুরে বেড়া, আমি গেলাম, ভালো লাগতেছে না। আরে থাক না, আজকে আমরা 4 জন মিলে ঘুরে বেড়াবো প্লিজ। মনে মনে হোসেন শিমলাকে দেখে আগের কথা মনে পড়ে মনটা তার খারাপ হয়ে গেছে। রাইসা ওর মনে হয় কোনো সমস্যা, তাই ও আজকে যেতে চাচ্ছে। আমি হোসেনকে ফোন দিয়েছিলাম, তখন ও আসতে চাচ্ছিল না, তাও আমি জোর করে ওকে এনেছি। তাও থাকুক না প্লিজ। হোসেন আজকে যাক, পরে একদিন 4 জন মিলে ঘুরে বেড়াবো নি। আচ্ছা ঠিক আছে, কি আর করার, যা, পরবর্তীতে কিন্তু ঘুরে বেড়াবো হোসেন। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। তারপর আমি ওইখান থেকে সোজা বাসায় এসে বিছানায় আমি ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে শ্রাবণ রাইসা গল্প করছে। শ্রাবণ রাইসাকে বলল, আচ্ছা তোর আপুটা কি কথা বলে না? কতক্ষণ থেকে আমি আর তুই কথা বলছি। সিমলা একটু কম কথা বলে। ও শ্রাবণ চল, আজকে আমরা 3 জন পার্কে ঘুরে আসি। আচ্ছা চল। শিমলা চল যাই। আচ্ছা আপু। তারপর শ্রাবণ রাইসা আর শিমলা 3 জন মিলে পার্কে গেল। পার্কে গিয়ে তারা 3 জন বেঞ্চে বসে পড়ল। শিমলার মোবাইল বেজে উঠলো, ধরে সে পাশে গিয়ে কথা বলল। আর এদিকে রাইসা শ্রাবণ গল্প করছে। শিমলা কথা বলল, এসে রাইসাকে বলল, আপু আমি একটু আসি। কি জন্য যাবি? আপু এখানকার ক্যাপ্টেন আসবে, তার সাথে কথা বলে আসি। সামনে সে ক্যান্টিনে বসে আছে। আচ্ছা যা, তাড়াতাড়ি কথা বলে আয়। শিমলা চলে গেল দেখা করতে। শ্রাবণ রাইসাকে বলল, তোর বোন কি চাকরি করে? সেনাবাহিনীর চাকরি করে, এখানকার ক্যাপ্টেন। ও আচ্ছা। মনে মনে শিমলা তোমার সাথে হোসেনকে মিলিয়ে দেব, বন্ধুটা অনেক কষ্টে আছে। কি ভাবতেছো জান? কিছু নয় সোনা পাখি। তারপর শ্রাবণ আর রাইসা গল্প করতেছে। কিছুক্ষণ পর তারা দেখলো শিমলার সাথে একটা মেয়েও আছে। শ্রাবণ দেখে চিনতে পারলো এটা নীলা আপু। নীলা আপু শ্রাবণকে দেখে বলল, আরে শ্রাবণ তুই এখানে? এই তো আপু, আমি আর রাইসা এখানে গল্প করছি। শ্রাবণ, নীলা আমার আপু হয়। নীলা হচ্ছে হোসেনের বড় বোন, আমারও বোন। হোসেনের বোন? মনে মনে বললাম আমার ননদ এটা। আপু তোমার ডিউটি নাই? না, 2 দিন পর থেকে যাব, ডিউটিতে যাব। আপু তুমি এখানে কি করছো? এই তো শিমলা, আমাদের সেনাবাহিনী ক্যাপ্টেন, তাকে কাজ বুঝিয়ে দিচ্ছি। এই তো এলাকায় নতুন। ও নীলা, ওইটা আমার বড় আপু। ও আপু কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা বসো, গল্প করি। আচ্ছা আপু। তারপর শ্রাবণ, নীলা আপু, রাইসা আর শিমলা বসে থেকে গল্প করছে। শিমলার গল্পের মন নাই, তার মন তার ভালোবাসা হোসেনের দিকে। এইভাবে গল্প করে তারা নিজ নিজ বাসায় চলে গেল। এইদিকে আমি টানা 4 ঘন্টা ঘুম পারলাম। আমি ঘুম থেকে উঠে বসে আছি মন খারাপ করে। দেখলাম আম্মু আমার কাছে আসলো, এসে আমার কাছে বসলো। আমি আম্মুর কোলে মাথা দিলাম। আম্মু আমাকে বলল, আব্বু আজকে এত সকাল সকাল এসে ঘুমালা কেন? এমনি আম্মু, ভালো লাগতেছে না। আব্বু তুমি মন খারাপ করছো কেন? তুমি সবসময় হাসি খুশি থাকবা। এখন চলো, বিকাল হয়েছে, খাবার খাবা। দুপুরে কিছু খাওনি? আম্মু খেতে মন চাচ্ছে না। না চলো, আমিও এখনো কিছু খাইনি, চলো আমি তোমাকে তুলে খাওয়াবো। আচ্ছা চলো, কি আর করার, আম্মুও খায়নি, যাই খেয়ে আসি। তারপর আমি আর আম্মু নিচে গেলাম খাইতে। আম্মু আমাকে খাবার নিজের হাতে তুলে খাওয়ালো। আমার আম্মুর হাতের খাবার সুস্বাদু হয়। খাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। এসে আমি গা এলিয়ে দিলাম। আমি রুমে বসে আছি। কিছুক্ষণ পর আমার পকেটে থাকা মোবাইল বেজে উঠলো। আমি পকেট থেকে মোবাইল বের করে দেখলাম শ্রাবণ আমাকে ফোন দিছে। আমি ফোন রিসিভ করলাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত কি করিস? এই তো আমি বসে আছি। দোস্ত আমি আজকে খুব খুশি, তোর শিমলা এসেছে।
দোস্ত আমিও খুশি, কিন্তু আগের কথা মনে করে খুব খারাপ হয়ে যায়। দোস্ত আমি শিমলার কাছে কিভাবে যাব? সে তো আমাকে কসম দিয়েছে আমি যেন তার সাথে দেখা না করি, তুই তো জানিস। দোস্ত, কিন্তু বন্ধু শিমলা তোকে দেখে খুব খুশি হয়েছে আমার মনে হয়। হতেও পারে, আমিও শিমলাকে খুব ভালোবাসি। দোস্ত তুই জানিস শিমলা সেনাবাহিনীর অফিসার? কি? দোস্ত শিমলা এখানকার ক্যাপ্টেন। শিমলার সাথে তোর আপুও ছিল, তাকে কাজ বুঝিয়ে দিচ্ছে। ও তাহলে আপু যে অফিসারের কথা বলেছিল তাকে সেই অফিসার শিমলা? ও আচ্ছা দোস্ত, পরে কথা বলবো, আমি এখন ঘুমাবো। আচ্ছা দোস্ত, তাহলে তুই ঘুমা, আমিও ঘুমাই যাবো এখন। ওকে বাই। তারপর আমি ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে শিমলা রাইসা ওখান থেকে এসে বাসায় দেখলো তাদের আম্মু এসেছে। রাইসা গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলো আর বলল, আম্মু তুমি কেমন আছো? আমি ভালো আছি মামনি, তুমি কেমন আছো? আমি ভালো আছি আম্মু। আম্মু তুমি আমার সাথে আসলে না কেন? আমি মনে করলাম তুই গিয়ে রাস্তার সাথে থাকতে পারবি, তাই তোকে পাঠালাম। পরে আবার চিন্তা করলাম তোর আব্বু বাসায় নাই, চাকরিতে আছে, তাই আমি তোদের কাছে চলে আসলাম। এখানে আমার 2 মেয়ের সাথে থাকলে ভালো লাগবে। আচ্ছা আম্মু, খুব ভালো হয়েছে। আম্মু তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। আমাদের সাথে অনেক দিন ধরে দেখা নাই। আচ্ছা মামনি। আম্মু তুমি থাকো, আমি বাজার করে আনি, ঘরের খাবার শেষ হয়ে গেছে। আচ্ছা চলো, আমি আর তুই বাজার করে আনি। না আম্মু, তুমি আজকে আসলে, তুমি রেস্ট নাও, আমি বাজার করে আনি। তাও যাই মামনি। কোনো কথা নয়, বেশি কথা বলবে না, তুমি রেস্ট নাও, আমি গেলাম। রাইসা বাজার করতে গেল আর শিমলা তার আম্মুকে খুশিতে জড়িয়ে ধরলো। শিমলার আম্মু শিমলাকে বলল, মামনি আজকে তোমাকে খুব খুশি লাগতেছে। আম্মু আমি হোসেনকে পেয়েছি। কোথায় পেলে তোমার ভালোবাসাকে? আম্মু হোসেন হচ্ছে আপুর বন্ধু, আজকে কলেজে গিয়ে তাদের দেখতে পেলাম। মামনি আমি বলছিলাম না তোমার ভালোবাসা তুমি ফিরে পাবে? মামনি, আর আমার বাবুটা খুব অভিমান করেছে, তার অভিমান ভেঙে আমি তাকে আপন করে নিব। তাই করো মামনি, তোমার দুঃখ দূর হলো। আর মামনি তুমি এখন সব সময় হাসি খুশি থাকবা। আচ্ছা আম্মু, আর আমার বাবুটার বড় বোন এখানে সেনাবাহিনীতে চাকরি করে, অফিসার পদে। ও, আর জানিস তো তোর মামা তোর সাথে আর হোসেনের সাথে অপরাধ করেছে, তার জন্য সে তো মহান আল্লাহ তাআলার তরফ থেকে ঘুষ খাওয়া অপরাধে জেলে আছে। আম্মু। এইভাবে শিমলা আর তার আম্মু গল্প করছে আর রাইসা বাজার করে এনে তার আম্মুকে দিল। তার আম্মু রান্না করে শিমলা, রাইসা আর তার আম্মু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। এদিকে আমি ঘুম থেকে উঠলাম। রাতে আমি নিচে গিয়ে আব্বু আম্মু আপুর সাথে গল্প করে খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল 1 মাস। রাইসা আর শ্রাবণের ভালোবাসা অনেক দূর এগিয়ে গেছে। দুজনের ভালোবাসার কথা শিমলা জেনে গেছে। রাইসাই শিমলাকে বলেছে তাদের ভালোবাসার কথা। শিমলা আমাকে অনেকবার ভালোবাসার কথা বলেছে, আমি অভিমানের জন্য ভালোবাসা গ্রহণ করিনি। শিমলার ভালোবাসা গ্রহণ করব, কিন্তু আগে তাকে জ্বালাবো, তারপর তাকে আপন করে নিব, মনে মনে ঠিক করে রেখেছি। শিমলা আমার আগের ভালোবাসা, এইটা আমার বোন জেনে গেছে, সেটা শিমলাই বলেছে। ডিউটিতে থাকতে আমার বোনকে, এখন আমাকে আমার বোন সেই জ্বালায়, আর আমাকে শিমলার ভালোবাসার কথা গ্রহণ করতে বলেছে, আমি না করেছি। আপু আম্মুকেও বলেছে শিমলার কথা। আম্মু আমাকে বলেছিল শিমলার ভালোবাসা গ্রহণ করতে, কিন্তু আমি আম্মুকে আমার মনে মনে প্ল্যান করেছি এটা জানিয়েছি। আম্মু রাজি হয়েছে। আম্মুর সাথে শিমলার দেখা হয়েছিল। আম্মুকে শিমলা বলেছিল আমাদের ভালোবাসার কথা। আম্মু বলেছে আমার ছেলেটা বড্ড অভিমানী, তার রাগ ভাঙাও। তারপর থেকে সে চাকরিও করতেছে আর আমার পিছনে লেগে আছে। রাইসাও জেনে গেছে শিমলা আমার আগের ভালোবাসা। শিমলাই তারপর আপুকে বলেছে। এটা শুনে রাইসা অনেক খুশি হয়েছে। এইভাবে 2টা মাস কেটে গেল, কিন্তু আজকে শিমলা একটা এমন কাজ করবে তা আমি ভাবতেও পারিনি। আজকে আমি ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে এসে আমি বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমার ফোন বেজে উঠলো। আমি পকেট থেকে মোবাইল বের করে দেখলাম শ্রাবণ ফোন দিয়েছে, তাই আমি রিসিভ করলাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত কি হয়েছে বল। দোস্ত আজকে একটু তাড়াতাড়ি আসিস, আমি আর রাইসা ঘুরতে যাব। তুই যা, মুই যাবো না, তোর প্রেম দেখবা। আসবি, এটাই আমার শেষ কথা। আচ্ছা লে যামনে। ওকে। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। আপু তো ডিউটিতে আছে, কি শান্তি। আমি ফ্রেশ হয়ে কাপড় পরে নিচে আসলাম। এসে দেখি আম্মুকে বললাম, আম্মু খাবার দাও। ওই হাদারাম, এত চিল্লাচ্ছিস কেন? কোথায় চিল্লালাম? হয়েছে, এখন তাড়াতাড়ি খাবার খা। আচ্ছা। তারপর আমি খাবার খেয়ে বসা থেকে আম্মুকে বলে বের হলাম পার্কের উদ্দেশ্যে। পার্কে গেলাম, গিয়ে দেখি শ্রাবণ, রাইসা আছে, আশেপাশে কেউ নাই, এখনো কেউ আসেনি। আমি শ্রাবণের কাছে গিয়ে বললাম, বন্ধু কি হলো, তুই আর রাইসা বসে প্রেম করছিস, আমাকে ডাকলি কেন? ওই তুই আবাল মার্কা কথা বাদ দিয়ে একটু বসে থাক, আমি আর রাইসা একটু আসি। তুই আর রাইসা কি করতে যাবে? একটু দেরি কর,
এই ধর 10 মিনিট, এক্ষুনি আসতেছি। আমি কথা বলতে তারা আমাকে সুযোগ না দিয়ে চলে গেল। মুই আর কি করবো, তাই মুই বসে পড়লাম। আশেপাশের আবহাওয়া সুন্দর দেখতেছি। তখনই আমাকে কে যেন ডাকলো। আমি নিচের দিকে তাকিয়ে আছি, মাথা তুলে দেখলাম শিমলা দাঁড়িয়ে আছে। আমি তার দিকে আর না তাকিয়ে ভাবতেছি, তখন শিমলা আমাকে বলল, জানো, আজকে তোকে একটা কথা বলবো। আচ্ছা বল। আই লাভ ইউ। আমি তোকে ভালোবাসি হোসেন। আমি তোকে ভালোবাসি না। আমি তোকে ভালো করে বলছি, ভালোবাসার উত্তর দে। আমি তো তোকে একবার বললাম। আচ্ছা সমস্যা নেই, তোর জন্য আজকে ব্যবস্থা। আর দেখছিস না, আশেপাশে কেউ নাই, আমি এই জায়গা খালি করেছি। ভালোই বলছি, উত্তর দে। আমি দিব না তোর উত্তর। আমি তখন দাঁড়িয়ে থেকে কথা বলছি, হঠাৎ শিমলা আমার দিকে রাগে চোখে এগোচ্ছে। আমি ওর রাগ দেখে খুব ভয় পেয়ে গেলাম। আজকে এরকম কোনো দিনও রাগেনি। শিমলা এগোচ্ছে আর আমি পিছাচ্ছি। পিছতে আমি গাছের সাথে ঠিকই গেলাম। শিমলা আমার মুখের দিকে এগোচ্ছে। আমি শিমলাকে বলতে যাব, তখনই শিমলা আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলতে করে দিল। আর আমি নড়তে পারছি না। সে আমার হাত শক্ত করে ধরেছে। এইভাবে আমাকে 5 মিনিট লিপকিস করলো। ভাইরে ভাই, এই প্রথমবার আমি কারোর ঠোঁটের ছোঁয়া পেলাম। আমারও বাস্তবেই ভালো লাগছে। আমি ছুটবার চেষ্টা করছি, কিন্তু পারতেছি না, শক্ত করে ধরে রেখেছে। দীর্ঘ 10 মিনিট পর শিমলা আমার ঠোঁট পাগলের মতো লিপকিস করছে। 10 মিনিট পর ছেড়ে দিল আমাকে করে। আমি তো হাঁপাচ্ছি। কিভাবে না শিমলা আমার ঠোঁটের উপর আক্রমণ করলো। আমি হাঁপাচ্ছি। আমি শিমলাকে বললাম, কেউ এইভাবে লিপকিস করে? আর যদি আমার ভালোবাসা গ্রহণ না করেছো, তাহলে এইভাবে সবার সামনে লিপ কিস করবো। আবার হবে নাকি? এই না না, আমি তোমাকে ভালোবাসি সোনা পাখি। আই লাভ ইউ। এই তো বাবু, ভয় পাচ্ছ কেন? আই লাভ ইউ টু। আচ্ছা, আমিও তোমাকে ভালোবাসি। এতদিন আমার অভিমান থাকার জন্য এমন করেছি। বাবু, এবার তোমার অভিমান কমেছে? না আমার সোনা পাখি। আমি শিমলাকে জড়িয়ে ধরলাম। এইভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরার পর পিছন থেকে শ্রাবণ আমাকে বলল, শিমলা, আমাদের বাবুটার এতদিন পর অভিমান ভাঙলো। শ্রাবণের কথা শুনে লজ্জায় শিমলা আমাকে ছেড়ে দিল। আর শিমলা শ্রাবণকে বলল, শ্রাবণ, আমার বাবুটার অভিমান ভেঙেছে এবার। আমার আপুটা হোসেনের অভিমান ভেঙে দিল। হোসেন খুব কষ্ট পেয়েছিল আমার বোনটার জন্য। শুধু মামার জন্য আমার বোনের সম্পর্ক হোসেনের সাথে নষ্ট করেছে। আপু, আগের কথা বাদ দে। আগের অতীত আর মনে করতে চাই না। আচ্ছা, এখন সব কথা বাদ দে। এখন আমরা সবাই ঘুরে বেড়াবো, আর কোনো কথা নাই। আচ্ছা চলো ঘুরবো আজকে সবাই। তারপর আমি শিমলা, শ্রাবণ আর রাইসা 4 জন মিলে, আমি শিমলার হাত ধরে, শ্রাবণ রাইসার হাত ধরে সবাই মিলে ঘুরছি। আজকে আমি খুব খুশি। শিমলার ভালোবাসা আবার পেলাম। আমার ভালোবাসার মানুষ আমার কাছে অনেক দিন আগেই ফিরে এসেছে। আজকে দিনটার জন্য আমি আজীবন খুশি হয়ে থাকবো। এইভাবে 4 জন মিলে ঘুরে বেড়ে যে যার বাসায় গেলাম। আমি বাসায় গিয়ে আম্মুর রুমে গেলাম। আম্মু বসে আছে। আমি আম্মুর কোলে শুয়ে পড়লাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আজকে আমার আব্বুটা খুশি কেন? আম্মু, আমি আজকে খুব খুশি। শিমলার উপর আর অভিমান করে থাকতে পারিনি। আজকে আমি তাকে আপন করেছি। খুব ভালো করেছিস আব্বু, তোর খুশিতেই আমার খুশি। আর শোন, আমি শিমলাকে পার্মানেন্ট এই বাসায় আনবো, তোর সাথে বিয়ে দিয়ে। আচ্ছা আম্মু, এখন নয়, কিছুদিন পর। কিন্তু আচ্ছা আব্বু, তোর আপুরও ডিউটি থেকে ছুটি পাবে কিছুদিনের জন্য, তাহলে তখনই তোর আর শিমলার বিয়ে দিব। আচ্ছা আম্মু। এখন রুমে যা, আমি রান্না করে আসি। আচ্ছা আম্মু যাও। তারপর আমি আমার রুমে গেলাম। গিয়ে আমি গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমার ফোন বেজে উঠলো। আমি পকেট থেকে ফোন বের করে দেখলাম শিমলা ফোন দিয়েছে। তাই আমি ফোন রিসিভ করে বললাম, কি করো জান পাখি? এই তো আমি অফিসে বসে আছি, বসে থেকে কাজ করছি। ও জানটা, আমার আপু কোথায় আছে? এই তো তোমার আপু কেবল বাইরে গেল। ও আচ্ছা, তুমি এখন ফোনটা রাখো, আমি এখন ঘুম পারবো। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। এভাবে কিছুক্ষণ শিমলার সাথে কথা বলে ফোন রেখে দিলাম। আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে বস, খবর তো আগের চেয়ে আরো খারাপ হচ্ছে। কি হয়েছে তাড়াতাড়ি বল। বস, বাংলাদেশের মাফিয়া এসকে এন্ড এসকে এই দুজন আমাদের ড্রাগসের ব্যবসা নষ্ট করে দিয়েছে। কি বলিস? এই 2 মাফিয়া আমার এই যাবতীয় সব ব্যবসা নষ্ট করে দিয়েছে। তুই তাড়াতাড়ি এই 2 জনের খবর নেই, কোথায় থাকে। আমি নিজে গিয়ে এদের শেষ করে আসবো। বস, আমাদের খোঁজ নেওয়া হয়েছে। এরা 2 জন বাংলাদেশের এই ঠিকানায় থাকে। ওকে, তাড়াতাড়ি 200 লোক ঠিক কর। আর আমি 2-7 দিনের ভিতরে বাংলাদেশে গিয়ে এদের 2 জনকে শেষ করে আসবো। ওকে বস। এদিকে আমি আরামে ঘুম পাড়তেছি। হঠাৎ আমি বুকে ভারী কিছু অনুভব করলাম। তাই আমার ঘুমটা ভেঙে গেল। দেখলাম শিমলা আমার বুকের উপর শুয়ে আছে। আমি তার মুখের চুলগুলো সরালাম।
দেখলাম সে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তার দিকে তাকিয়ে আছি। আমি শিমলাকে বললাম, ওই শিমলা, তাড়াতাড়ি মোর বুকের উপর থেকে ওঠ। মুই তোর বুকের উপর থেকে সরমু না, এটা আমার স্বামীর বুক। কি ফাজিল মেয়ে তুই, কি আমার ইজ্জতের ফালুদা বানাবি? তাড়াতাড়ি ওঠ। শিমলাকে বুকের উপর থেকে ঠেলে উঠালাম। শিমলা আমাকে বলল, ওই তুই আমাকে উঠালি কেন? ওই পাগলি, আম্মু এসে দেখলে আমার ইজ্জতের 12টা বাজাবি, তোর দরকার নাই। আর তুই আমার রুমে কি জন্য আসলি? ডিউটিতে যাস নাই? আমি অফিস থেকে ছুটি নিয়েছি, তাই ভাবলাম আমার জানার বাসা দিয়ে ঘুরে যাই। আমি এসে দেখি তোর আম্মু বসে থেকে টিভি দেখছে, তাই আমি তোর আম্মুকে বলে তোর রুমে আসি। এসে দেখি তুই ঘুমাচ্ছিস, তাই মুই আর কি করবো, আমার জানার বুকের উপর শুয়ে পড়লাম। ও আইসে আমাকে জানো বলতে। তারপর এইভাবে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে আম্মু আমার রুমে আসলো, এসে শিমলাকে বলল, শিমলা মামনি চলো তোমাকে খাইতে দেই। আচ্ছা আম্মু চলো। কি পাজি মেয়ে, আমার আম্মুকে আম্মু বলতেছে, দেখলে বাঁচা যায় না। ওই হাদারাম, আমার মেয়েকে তুই পাজি বলবি না। দেখছিস, আমাকে পাজি বললে আম্মুর হাতে তোর শায়েস্তা করে নিব। আম্মু চলো, আমাকে আর তোমার এই পাজি মেয়েকে খাইতে দাও। আবার বলছিস? মুই আবার কি বলনো। তারপর আমি শিমলা আর আম্মু খাইতে গেলাম, দেখে আব্বু এখনো আসেনি। আম্মু খাবার বেড়ে দিল। আমি আম্মুকে বললাম, আম্মু আজকে তুমি আমাকে খাবার তুলে খাও। আমি পারবো না, আমি আজকে আমার মামনিকে তুলে খাওয়াবো। দেখছিস, আম্মু আমাকে খাওয়াবে। আইসে পাজি মেয়ে আমার ভাগ দখল করলো। ওই আবার কি বললি? আমি আবার কি বললাম? তারপর আম্মু শিমলাকে তুলে খাওয়ালো আর আমি নিজের হাতে খাবার খেলাম। খাওয়া শেষ করে সোফায় বসে শিমলা, আমি আম্মু কিছুক্ষণ গল্প করে শিমলা বাসায় চলে গেল আর আমি আম্মুর সাথে কিছুক্ষণ গল্প করলাম, করে আমি গিয়ে শুয়ে পড়লাম। এভাবে কেটে গেল 4 দিন। শিমলার সাথে ঘুরে বেড়ানো, আড্ডা দেওয়া, শ্রাবণ রাইসের সাথে শিমলা আমি এই 4 দিনে রোমান্টিক মুহূর্ত কেটেছে। হাসি ঠাট্টার মধ্যে দিনগুলো কেটে গেল। আজকে আমি ঘুম থেকে উঠলাম তাড়াতাড়ি, উঠে আমি নামাজ করে বাসায় আসলাম। এসে আমি বিছানায় গা এড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর আমার ফোন বেজে উঠলো। আমি পকেট থেকে মোবাইল বের করে দেখলাম শ্রাবণ ফোন দিয়েছে, তাই আমি কল রিসিভ করলাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত কি করিস? এই তো বসে আছি। আর দোস্ত, একটা খুশির খবর আছে। কি খবর বল? দোস্ত, কালকে রাতে আমাকে ফোন দিয়ে রুমন সাব্বির মাফিয়া আর 3 দিন পর আমাদের দেশে আসবে, এসে আমাদের তাই শেষ করে দিবে। আমাকে আর তোকে শেষ করবে? তোকে আমি আর তুই শেষ করব। দোস্ত, শ্রাবণ লোক কতগুলো আসবে? রুমন কি কিছু বলেছে? বলেছে 200 লোক আসবে তার সাথে। আচ্ছা, আমি 300 লোক স্যারের কাছে থেকে নিচ্ছি। আর শোন, আমি যে স্লিপার অর্ডার দিয়েছিলাম ওইটার কি খবর? আজকে ওই মাল আসবে। আচ্ছা, আমি এখনো যাচ্ছি, তুইও আয়। স্লিপার চেক করতে হবে সব ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা। তারপর আমি ফোন কেটে দিলাম। আমি আর কর্নেল স্যারকে ফোন দিলাম। কিছুক্ষণ পর আমার ফোন রিসিভ করলো। আমি স্যারকে বললাম, আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ইয়াংম্যান, তুমি কেমন আছো? ভালো আছি স্যার। স্যার, সাব্বির মাফিয়া দেশে আসবে। তাহলে ইয়াংম্যান ভালো হবে। আর ইয়াংম্যান, ওপেন শুটের অর্ডার তো তোমাকে দিয়েছি, সে যদি ধরা না দেয় তুমি তাহলে তাকে ওখানেই এনকাউন্টার করবা। আচ্ছা স্যার। আর স্যার, আমার তো 300 জন শুটার লাগতো। আচ্ছা, তোমার কাছে 300 জন শুটার পাঠাবানো। আচ্ছা স্যার। কিছুক্ষণ স্যারের সাথে কথা বলে ফোন রেখে দিলাম। তারপর আমি নিচে এসে খাবার খেয়ে বাইরে গেলাম শ্রাবণের সাথে দেখা করতে। শ্রাবণের কাছে গেলাম, গিয়া আমি আর শ্রাবণ আমাদের সিক্রেট স্থানে গেলাম। গিয়ে দেখলাম সেখানে অরিজিনাল উন্নত স্নাইপার রয়েছে। আমি সবকিছু চেক করে দেখলাম সবকিছু ঠিক রয়েছে। তারপর সেখান থেকে আমি আর শ্রাবণ চলে আসলাম, এসে যে যার বাসায় গেলাম। এইভাবে 3 দিন কেটে গেল। আমি শিমলার সাথে প্রতিদিন রোমান্টিক মুহূর্ত কেটেছি। গল্প গুজব করা, ঘুরে বেড়ানো, মজা করা, সবকিছু মিলে ভালো সময় কাটলো। শ্রাবণ আমি 6 দিনের জন্য মাথায় ওই 300 জন শুটারকে কলেজের সাইটে বিল্ডিং এর পজিশনে দেখিয়ে দিয়েছি। আজকে আমি সকালে ঘুম থেকে উঠলাম, উঠে নামাজ পড়তে গেলাম। আমি মসজিদ থেকে এসে আমি আম্মুর রুমে গেলাম, দেখলাম আম্মু বসে থেকে বই পড়তেছে। আমি আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। আম্মু আমাকে বলল, আব্বু তুমি আমার কোলে মাথা দিয়ে ঘুমাও আর আমি বইটা পড়ি। আচ্ছা আম্মু। তারপর আমি আম্মুর কোলে 1 ঘন্টা ঘুমালাম। তারপর আমি আম্মুকে বললাম, আম্মু খেতে দাও, কলেজে যাব। আচ্ছা আব্বু চলো, আমারও ক্ষুধা লাগছে, তোমার আব্বু ফ্রেশ হতে গেছে। আচ্ছা আম্মু চলো। তারপর আমি আম্মুর সাথে নিচে গেলাম। খাবার খেয়ে আমি আম্মুকে বললাম, আম্মু আমি গেলাম কলেজে। আচ্ছা আব্বু যাও কলেজে। তারপর আমি বাসা থেকে বের হলাম কলেজের উদ্দেশ্যে। আমি শ্রাবণকে ফোন দিয়েছিলাম, তাকে আবার আমার সিক্রেট স্থানে ডাকলাম। আমি সেখানে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর শ্রাবণ আসলো। আমি শ্রাবণকে বললাম,
দোস্ত ওরা কোথায় আছে? ফোন দিয়েছি, ওরা আসতেছে। আচ্ছা। আমি আর শ্রাবণ মিলে গল্প করছি, কিছুক্ষণের মধ্যে 300 জন লোক আমার সিক্রেট গ্রাউন্ডে চলে আসলো। আমি সবার উদ্দেশ্যে বললাম, সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি স্যার, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে সাব্বির মাফিয়ার দলের কেউ যেন বাঁচে না, আর আমি যখন হাতে আকাশের উপরে তুলবো তখনই তোমরা সাব্বিরের লোককে শেষ করে দিবে। আর সাব্বির এবং রুমন আমাদের ছদ্মবেশী, রুমনকে কেউ শুট করবে না। আচ্ছা ঠিক আছে স্যার। সবাই যার যার অস্ত্র নিয়ে যার যার পজিশনে যাও। ঠিক আছে স্যার। তারপর সবাই অস্ত্র নিয়ে যার যার পজিশনে চলে গেল। আমি শ্রাবণকে বললাম, দোস্ত চল কলেজে যাই। আচ্ছা চল ভাই। তারপর আমি আর শ্রাবণ কলেজে চলে আসলাম। দেখলাম রাইসা ও শিমলা একসাথে আছে। আমি আর শ্রাবণ তাদের কাছে গেলাম, গিয়ে আমি শিমলাকে বললাম, জান তুই এখানে কি করিস? এই তো ঘুরতে আসলাম। ও আচ্ছা। মনে মনে শিমলাকে তাড়াতাড়ি পাঠাতে হবে ঝামেলা হওয়ার আগেই। এইভাবে কিছুক্ষণ গল্প করলাম। আমি সামনে দেখলাম আমার আপু সেনাবাহিনীর ড্রেস পরে, আর আম্মু আপুর সাথে এসেছে। আমার সামনে আসলো। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি এখানে কি করতে আসলা? এই তো একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে বেরিয়ে মামনির সাথে দেখা হলো, তাই চিন্তা করলাম তোর কলেজের দিকে ঘুরে যাই, পড়ালেখার খবরও নিতে যাই। এই রে, তাড়াতাড়ি আম্মু আর আপু যেতে বলতে হবে। ও আচ্ছা। এইভাবে কিছুক্ষণ গল্প করার পর আমি আম্মুকে বললাম, আম্মু কলেজ শুরু হবে, তোমরা এখন যাও। আচ্ছা আব্বু, যাচ্ছি। বেঁচে গেলাম। আম্মু আপু এখন যাব। এই আম্মুকে এগিয়ে দিতে যেতে দেখলাম কলেজে 20টা বড় বড় গাড়ি প্রবেশ করলো। আল্লাহ রে, সাব্বির মাফিয়া তো এসেছে। আমাদের কলেজে সবাই বোঝার চেষ্টা করছে কে বা আবার আসলো। সবাই হা করে তাকিয়ে আছে। আমুর আর যাওয়া হলো না। গাড়ি থেকে লোক বের হলো, দেখলাম সাব্বির মাফিয়া বের হচ্ছে। তাকে দেখে সবাই চুপ করে আছে, আর তার গুন্ডাদের হাতে উন্নত মানের অস্ত্র। সে গাড়ি থেকে নেমেই চিৎকার করে বলতেছে, ওই কুত্তের বাচ্চা এসকে কোথায় আছিস? বের হয়ে আয়। কেউ বের হচ্ছে না। আমি, শিমলা, রাইসা, আম্মু, আপু, শ্রাবণ চুপ করে আছি। আবার সাব্বির বলতেছে, ওই দুই কুত্তার বাচ্চা, তোরা না বের হলে এই কলেজের কেউ বাঁচবে না। এবার আমি আর শ্রাবণ চুপ করে থাকতে পারলাম না। তাদের সামনে যেতেই আম্মু আমার হাত ধরে বলল, প্লিজ আব্বু, তুই যাস না, ওরা খুব খারাপ। আম্মু আমার কিচ্ছু হবে না, আমি গেলাম। আম্মুকে কথা বলার সুযোগ না দিয়ে আমি আর শ্রাবণ তাদের সামনে গেলাম। আমি সাব্বির মাফিয়ার উদ্দেশ্যে বললাম, ভাই এটা কলেজ, ভদ্রভাবে কথা বলুন। এই তুই কে রে, আমার উপর কথা বলছিস? আমাকে ধাক্কা দিল। আমি টাল সামলাতে না পেরে উল্টে পড়লাম। শ্রাবণ আমাকে ধরে তুললো। আমি সাব্বিরের উদ্দেশ্যে বললাম, ওই তোকে ভালোভাবে বলছি, মারতে না চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালা। তুই আমাকে ভয় দেখাচ্ছিস কে? এই নাটক অনেক দেখেছি। আমি সাথে সাথে হাতের আকাশের দিকে তুললাম। সাথে সাথে বিকট গুলির শব্দ, ওর সব লোক মাটিতে লুটিয়ে পড়লো। এটা দেখে সবাই অবাক। আমি সাব্বিরকে বললাম, কিরে সাব্বির, দেখ তো তোর আর কোনো লোক বেঁচে আছে কিনা, সব রক্তাক্ত অবস্থায় পড়ে মারা গেছে। সাব্বির মাফিয়া পিছনে দেখে অবাক, ওর সব লোক মরে গেছে। কি, এত লোক কিভাবে মরলো? কুত্তার বাচ্চা, এখন ভয় পাচ্ছিস? রুমন এদিকে আয়। রুমন আমার দিকে এসে আমার সাইডে দাঁড়ালো। আমি সাব্বিরকে বললাম, এটা আমার লোক সাব্বির, কুত্তার বাচ্চা, আর তোর উপর 300 জন বন্দুক তাক করে আছে। ভাই আমাকে মাফ করে দেন ভাই। কলেজে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। আম্মু, শিমলা, রাইসা সবাই অবাক চোখে তাকিয়ে আছে আমার এই রূপ দেখে। কুত্তার বাচ্চা, আমি তোকে মাফ করব না। আর তুই যার জন্য এখানে এসেছিলি সেটা কি শ্রাবণ, তুই একে বল। প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। আর আপনারা কে ভাই? কুত্তার বাচ্চা, আমাদের পরিচয় যারা জানে তাদের সবাইকে মরতে হয়। আর আমরা হলাম বাংলাদেশের মাফিয়া, এসকে অ্যান্ড এসকে। নাম এসকে হোসেন খান আর এসকে শ্রাবণ খান। তোরা মাফিয়া এই নামেই চিনিসিস? ইদায় সাব্বির মাফিয়া। এই কথা বলেই আমার কোমরে থাকা বন্দুক বের করে সাব্বিরকে কথা বলার সুযোগ না দিয়ে তাকে গুলি চালিয়ে মেরে ফেললাম। তারপর আমি বন্দুক হাতে থেকে ফেলে দিলাম, দিয়ে বসে পড়লাম। আম্মু আমার সামনে এসে আমাকে চড় মেরে বলল, তুই এত বড় খারাপ কাজ করলি, তোর কিছু হোক আমি কাকে নিয়ে থাকবো? তুই কোন এমন করলি? এমনি আম্মু। তুই খুন করলি এতগুলো মানুষকে, এখন আমি তোকে কিভাবে বাঁচাবো? আম্মু কান্না করছে। সবাই চুপ করে আছে। গেট দিয়ে 300 লোক ঢুকলো। তারা সাইডে দাঁড়ালো, নীরবে চুপ করে আছে। আরো কিছুক্ষণ যাওয়ার পর সেনাবাহিনীর 4টা গাড়ি ঢুকলো। এটা দেখে সবাই অবাক। আর সাথে সাথে আরো 5টা গাড়ি ঢুকলো। আর আমাদের একটা অস্ত্রের গাড়ি ঢুকলো। শিমলা, আপু, আম্মু, রাইসা সবাই সহ অবাক হয়ে আছে। সেনাবাহিনীর অফিসার গাড়ি থেকে নামলো। দেখলাম কর্নেল স্যার, শিমলার বাবা, আর দেখলাম কর্নেল স্যারের কি পিচ্চি মেয়েটা হাফসা। ও হাফসার আম্মু গাড়ি থেকে নামলো। হাফসা আপনি আমাকে দেখার সাথে সাথে ভাইয়া বলে ডাক দিয়ে দৌড়ে এসে আমার কোলে চড়লো।
এটা দেখে শিমলা ভাবছে হাফসা হোসেনের কোলে গেল কেন, আর ভাবছে কান্না করতে আমার হোসেনকে বাঁচাতে পারবো না। আমি হাফসাকে কোলে নিয়ে বললাম, আপনি কেমন আছো? এই তো ভাইয়া, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি আপনি, একটু দেরি করে ওদের সাথে কথা বলি। আচ্ছা ভাইয়া। তারপর আমি আমার টিমের সবার উদ্দেশ্যে বললাম, গাইজ আমাদের মিশন কমপ্লিট, তোমরা সবাই ওই গাড়িতে অস্ত্র জমা দিয়ে যে যার জেলায় ডিউটিতে যাও। ওকে স্যার, আপনার সাথে কাজ করে ভালোই লাগলো। তারপর আস্তে আস্তে সবাই অস্ত্র জমা দিয়ে যে যার কাজে গেল। এখন কর্নেল স্যার লাশ নিয়ে যাওয়ার লোকদের বলল, এই সবাই মিলে এখানে যতগুলো লাশ রয়েছে সবগুলো নিয়ে যাও। তারপর আস্তে আস্তে সবার লাশ নিয়ে গেল, জায়গাটা পরিষ্কার করে দিল। সবাই এখনো অবাক চোখে তাকিয়ে আছে। ওয়েল ডান মাই বয়। আর সবাই শুনে রাখেন, এইচকে অ্যান্ড এসকে এই দুজন মাফিয়া নয়, তারা হচ্ছে সেনাবাহিনী অফিসার। এইচকে হচ্ছে হোসেন খান আর এসকে হচ্ছে শ্রাবণ খান। এরা দুইজন সেনাবাহিনীর ক্যাপ্টেন। এদের সাহসিকতার জন্য সরকারের পক্ষ থেকে তাদের প্রমোশন দিয়েছে মেজর বানানো হলো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আম্মু এসে আমাকে জড়িয়ে ধরলো। হাফসাকে সহ আম্মু আমাকে বলল, আব্বু তুই সেনাবাহিনী অফিসার, আগে বললি না কেন? আগে বললে সমস্যা হতো তাই বলেনি। ও আচ্ছা। তারপর আমি হাফসার আব্বু আম্মুর সাথে আমার আম্মুকে পরিচয় করিয়ে দিলাম, শিমলার আব্বুর সাথে পরিচয় করিয়ে দিলাম। তারপর সবাই চলে গেল, হাফসার আম্মু চলে গেল হাফসাকে নিয়ে বাসায়, কাজ আছে তাই। আর আমি আম্মু আপু বাসায় চলে আসলাম। এসে আমি একটু শ্রাবণের সাথে ঘুরতে গিয়েছিলাম, আর আমি আর শ্রাবণ আমাদের বাসায় আসলাম। এসে দেখি শিমলা আর তার পরিবার আমাদের বাসায় এসেছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না, কাজীও এসেছে আর গোটা বাসা সাজানো। কখন শ্রাবণের বাবা মাও এসেছে। শিমলা আমাকে দেখে মিষ্টি হাসি দিল। আব্বুকে বললাম, আব্বু কি হচ্ছে? মুই জানো না বাবা, তোমার আম্মু জানে। আমি আম্মুর কাছে গেলাম। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বাসায় কি হচ্ছে, এত লোকজন কেন? আব্বু তোমার আর শ্রাবণের আজকে বিয়ে। কি? হুম। কি আর করার, আম্মুকেও জোর করতে পারলাম না। আমার বাসার সবাই জেনে গেছে আমি আর শ্রাবণ সেনাবাহিনীর অফিসার। তারপর যথারীতি নিয়মে আমার আর শিমলার শ্রাবণের রায়সার বিয়ে হয়ে গেল। আমি আর শ্রাবণ ছাদের উপরে দাঁড়িয়ে আছি। আমি শ্রাবণকে বললাম, দোস্ত কোথা থেকে কি হয়ে গেল দেখলি তো? দেখলাম। এইভাবে আমি আর শ্রাবণ গল্প করছি। আম্মু পিছন থেকে বলল, ওই হাদারামেরা, রাত 11টা বাজতেছে, তোদের কোনো কাণ্ডজ্ঞান আছে? বৌমা বসে আছে বাসর ঘরে আর তোরা বাইরে গল্প করছিস। যাচ্ছি আম্মু। তারপর আমি আর শ্রাবণ যার যার বাসর ঘরে গেলাম। আমি বাসর ঘরে এক কেজি সাহস নিয়ে ঢুকে গেলাম। দেখলাম শিমলা ঘোমটা দিয়ে বসে আছে। আমি শিমলার পাশে বসে আমি শিমলাকে বললাম, ওগো শোনাবো তোমার ঘোমটাতে সরাও। সে সরালো ঘোমটা। ওয়াও, শিমলাকে খুব সুন্দর লাগছে। আমি শিমলাকে বললাম, ওই শোনাবো আমার কাছে আসো। সে আমার কাছে আসতো আর আমি শিমলার ঠোঁট মিলিত করে দিলাম। 5 মিনিট কিস করার পর তাকে ছেড়ে দিলাম। সেও হাঁফাচ্ছে, আমিও হাঁফাচ্ছি। সে আমাকে বলল, দুষ্ট একটা, আর তাড়াতাড়ি করে ঘরের লাইট নিভিয়ে দাও, পাটক পাটিকারা দেখবে। আচ্ছা। তারপর লাইট অফ করে দিলাম। দিয়ে আমি শিমলার কাছে গিয়ে বেবি আনার জন্য মিশন শুরু করলাম। আরে ভাই, আমি তো ভদ্র পোলা, মিশনটা কি হয়েছে সেটা আমি বলবো, যে মাসে শনিবার নাই।